হ্যালো হ্যালো গাইজ, একটা মিনিট। সব কিছু ঠিকঠাক আছে না? দাঁড়াও, লেট মি গিভ ইট এ চেক। আশা করি সব ঠিকঠাক আছে। হ্যাঁ, ঠিকঠাক আছে মনে হচ্ছে। হ্যালো, কী অবস্থা সবার? কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছি এবং তোমাদের দয়া আমি আছি মোটামুটি ঠিকঠাক। আমি একটু ব্যাচ ফ্লেমসে যাই। হোলা হোলা হোলা, হ্যালো দাদা, কেমন আছেন? আজকে অবস্থা একটু খারাপ গো। গুড মর্নিং দাদা, গুড মর্নিং দাদা, কেমন আছেন? আজকে শরীরটা একটু খারাপ এবং এর জন্যই দেখবা এটা লেকচার 10 না, হ্যাঁ এটাকে কাটো আগে। দেখো আমি ক্যাপশন একটু অন্য কিছু লিখছি। এটা হচ্ছে লেকচার 9 এক্সট্রা পার্ট। ওকে, আমরা হচ্ছে আজকে লেকচার 9 এর এক্সট্রা পার্ট করব এবং সেটা হিট ইঞ্জিন না, ঠিক আছে? হিট ইঞ্জিন আমরা পরের দিন শুরু করব। আজকে হচ্ছে আমরা এনট্রপির ম্যাথ করব, ঠিক আছে? আজকে আমরা কি করব, বেশ কিছু এনট্রপির ম্যাথ আছে। আগের দিন আমি হোমওয়ার্ক দিছিলাম, তার বাইরেও কিছু ম্যাথ আছে। সো সেগুলো হচ্ছে আমরা আজকের ক্লাসে করব এবং তোমাদের জন্য একটা সুখবর আছে, আজকের ক্লাসটা আসলে খুব বেশি বড় হবে না, কারণ আমার শরীরটা আজকে ভালো না। আশা করি হোপ ইউ পিপল ডোন্ট মাইন্ড। তোমরা অবশ্য মাইন্ড কি করবা, ছোট ক্লাস হলে তোমরাও খুশি, ঠিক আছে? তো আজকে আমাদের তুলনামূলক একটু ছোট ক্লাস এবং আজকের ক্লাসে হচ্ছে আমরা কেবলমাত্র এনট্রপির ম্যাথ করব। হিট ইঞ্জিন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শুরু করব এবং নেক্সট ক্লাসে আমরা মানে হিট ইঞ্জিনের যে বেসিক একটা ইন জেনারেল হিট ইঞ্জিন কীরকম হয়, যেমন ধরো আমাদের বইয়ে তো শুধুমাত্র কার্নোর ইঞ্জিন নিয়ে আলোচনা আছে, বাট কার্নোর বাইরেও কিন্তু হিট ইঞ্জিন হইতে পারে এবং তুমি অ্যাডমিশন টেস্টে সেটা ফেস করতে পারো, কারণ সব হিট ইঞ্জিন আলটিমেটলি ওই সেম কাজই করবে। ওকে, সো আমরা ইন জেনারেল একটা হিট ইঞ্জিনের স্ট্রাকচারও শিখবো নেক্সট ক্লাসে এবং একটা যদি কার্নোর বাইরে অন্য কোনো হিট ইঞ্জিন তোমাকে দেওয়া হয় তখন তুমি কিভাবে ডিল করবে সেটাও তোমাকে শিখিয়ে দেওয়া হবে। তারপর লাস্টে কি হচ্ছে আমরা কার্নোর হিট ইঞ্জিন নিয়ে পড়াশোনা করব এবং তারপর হয়তো বার একটা ক্লাস লাগবে, তাইলে দেখবা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। সো বড় একটা সম্ভাবনা আছে এই উইকে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার। ওকে গাইস, ওকে দাদা কি আস্তাগফিরুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কিছু সস্তা মোটিভেশন দেন। তোর কি মনে হয় আমি সস্তা মোটিভেশন দেই? তোকে কিন্তু রনি একদম সস্তা বানাই দিব, ঠিক আছে? ভুল দিয়ে ক্লাস শুরু, আরে ভাই এই পোলাটা আমারে শুরু থেকে জ্বালাইতেছে, ওরে আমি যে কি করব খোদা। ওকে গাইস, আসো শুনো, সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও, তোমরা ঠিকঠাক আছো কিনা, তোমাদের দিনকাল ভালো যাচ্ছে কিনা, তোমাদের সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি এবং তোমরা এখন একটা এমন সময় পার করতেছো যেই সময় আসলে পড়ালেখা করতে খুব বেশি ইচ্ছা করে না, বাট পড়ালেখা করাটা এই সময় সবচেয়ে বেশি জরুরি। ওকে, তোমার টেস্ট পরীক্ষার পর গিয়ে পড়ালেখা করা জরুরি, তোমার অ্যাডমিশনের টাইমে গিয়েও পড়ালেখা করা জরুরি, বাট এই সময়টা এই সময়টা যদি তোমার পড়াশোনা ঠিক থাকে তাহলে হচ্ছে তোমার টেস্টের পরের টাইমটাও স্মুথ যাবে এবং অ্যাডমিশন টাইমটাও স্মুথ যাবে। বাট ব্যাপারটা হচ্ছে এই টাইমে না তুমি পড়াশোনার জন্য খুব বেশি আর্জ ফিল করবা না। এখন সব কিছু দেখো কতটা স্টেবল মনে হচ্ছে, কদিন পর গিয়ে হচ্ছে তোমার প্রি টেস্ট পরীক্ষা, তারপর টেস্ট পরীক্ষা, বাট এই টাইমটা যে এখন যে সময়টা এখন তোমার কিছুই নেই আসলে, তোমার কলেজটা খোলা এবং তোমার একটা রেগুলার পড়াশোনার মধ্যে থাকা লাগতেছে। সো মানে একটা খুবই ফ্ল্যাট একটা টাইম তোমরা পার করতেছো। এই টাইমটা পড়াশোনা মেনটেন করে যাওয়াটা খুব চ্যালেঞ্জিং, বাট করতে পারলে কিন্তু তোমার জন্য সামনে অনেক উপকার, ঠিক আছে? তো সবার সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা একটু আমাকে জানাই দিবেন, আমরা ক্লাস শুরু করে দিব। দেখ আপনার চুল পড়ে যাচ্ছে কেন তোমাদের এইসব কমেন্টের জন্য? ভাই রে ভাই, আচ্ছা তোদের কি মানে ক্লাসের দিকে কনসেন্ট্রেট কর ভাই, ওয়াই কনসেন্ট্রেটিং অন মি, আমার দিক কেন? কনসেন্ট্রেট অন দ্য ক্লাস। ওকে, ঠিক আছে, আসো। তো আমরা হচ্ছে আগের দিন বেশ কিছু ফর্মুলা শিখছিলাম এবং আমি বারবার বলছিলাম এই ফর্মুলা সবগুলা কাজে লাগবে। অনেকগুলো ফর্মুলা আমরা শিখছি যেগুলো তোমার বইয়ের মধ্যে নাই, এমন কিছু ফর্মুলা আমরা শিখছি, মনে আছে আমাদের? দেখেন মনে করাই দিই যারা ভুলে গেছেন। প্রথমে আমরা একটু ফর্মুলা রিক্যাপ করি, ম্যাথ করার জন্য লাগবে। হ্যাঁ, প্রথমেই বলে দিচ্ছি, প্রথমে যে ফর্মুলাগুলো লিখবো যেগুলো হচ্ছে গ্যাসের এনট্রপির পরিবর্তনের জন্য, সেগুলো তোমার অ্যাডমিশনে লাগবে। এইচএসসি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন নর্মালি খুব বেশি আসে না, আসলেও যেগুলো আসবে সেগুলো আমি ক্লাসেই করাই দিব, বা যা ফর্মুলা তোমাকে দেখানো হয়েছে বাইরে কোনো ফর্মুলা লাগবে না। ওকে, সো আসেন ফর্মুলা একটা বার রিক্যাপ করে নিই। ওকে, আর একটা বড় সম্ভাবনা আছে এই যে আজকের যে ক্লাসটা এটাকে হয়তো বা আমি লাস্ট ক্লাসের সাথে জোড়া লাগায় হচ্ছে একবারে ওয়েবসাইটে দিতে পারি, বা ওয়েবসাইটে যদি আপলোড হয়ও সেটা লেকচার 9 এক্সট্রা ক্লাস হিসেবে আপলোড হবে। ওকে ফাইন, পরের ক্লাসটা হবে হচ্ছে লেকচার 10। আচ্ছা, সো প্রথমে আসেন আমরা হচ্ছে দেখি একটু গ্যাসের জন্য। কার জন্য? আইডিয়াল গ্যাস, গ্যাস না বলে প্রপারলি বলা উচিত আইডিয়াল গ্যাস, ফর আইডিয়াল গ্যাস। বলো আইডিয়াল গ্যাসের উপর যদি কোনো একটা তাপগতীয় প্রক্রিয়া চালানো হয় সেই তাপগতীয় প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তনের ইন জেনারেল ফর্মুলা কি ছিল? ইন জেনারেল ফর্মুলা ছিল হচ্ছে ডেল এস ইজ ইকুয়ালস টু এন সিভি এলএন টি2 বাই টি1 প্লাস এন আর এলএন ভি2 বাই
V1। এই ছিল হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? এটা ছিল একদম আমাদের ইন জেনারেল ফর্মুলা এনট্রপি পরিবর্তনের জন্য, কার ক্ষেত্রে? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। ওকে, এখন আইডিয়াল গ্যাসের উপর আমি যদি স্পেসিফিক কোনো প্রক্রিয়া চালাই, এটা তো যে কোনো তাপগতীয় প্রক্রিয়ার জন্য, তুমি যে কোনো তাপগতীয় প্রক্রিয়া চালাও না কেন, তুমি এই ফর্মুলা দিয়ে ওই প্রক্রিয়া এনট্রপি পরিবর্তন বের করে ফেলতে পারবা। এখন ধরো তুমি একটা স্পেসিফিক ফর্মুলা প্রক্রিয়া চালাইলা, সমুষ্ণ প্রক্রিয়া বা সমায়তন প্রক্রিয়া বা সমচাপীয় প্রক্রিয়া, এরকম কোনো কিছু একটা, সেক্ষেত্রে কি হবে? তার জন্য আমরা ইন্ডিভিজুয়াল ফর্মুলা শিখছিলাম। প্রথমে আসো হচ্ছে সম আয়তন প্রক্রিয়ার জন্য। কার জন্য? সম আয়তন প্রক্রিয়া। যদি প্রক্রিয়াটা সম আয়তন হয় সেক্ষেত্রে এনট্রপি পরিবর্তনের ফর্মুলা ছিল, দেখো সমায়তন মানে কি? শুরুর ভলিউম আর শেষের ভলিউম সেম হয়ে যাবে। এখানে V1 V2 এগুলো কি ইন্ডিকেট করতেছে? V1 হচ্ছে প্রক্রিয়ার শুরুতে আয়তন, V2 হচ্ছে প্রক্রিয়ার শেষে আয়তন। তুমি বলতেছো একটা প্রক্রিয়া সমায়তন প্রক্রিয়া, তার মানে কি? তার শুরুর আয়তন এবং শেষের আয়তন সমান, মানে V1 আর V2 সেম। যদি V1 আর V2 সেম হয়, রেশিও কত হবে? 1। ln 1 এর ভ্যালু কত? 0। সো আলটিমেটলি ∆S হবে হচ্ছে NCV ln T2/T1। ঠিক আছে? এই হচ্ছে সমায়তন প্রক্রিয়ার জন্য এনট্রপির পরিবর্তনের ফর্মুলা। এখন যদি বলে যে না সমুষ্ণ প্রক্রিয়া, এটা 3 হবে গো। কি প্রক্রিয়া? সমুষ্ণ প্রক্রিয়া। লেখো, যদি সমুষ্ণ প্রক্রিয়া হয় সেক্ষেত্রে কি হবে? সমুষ্ণ প্রক্রিয়া মানে কি? টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। ফর্মুলা এই যে T2 T1 এগুলো কি? T2 হচ্ছে সিস্টেমের ফাইনাল টেম্পারেচার, T1 হচ্ছে সিস্টেমের শুরুর টেম্পারেচার। যদি একটা সিস্টেম সমুষ্ণ প্রক্রিয়ায় রান করে বা সিস্টেমের উপর যে সমুষ্ণ প্রক্রিয়া চালানো হয়, তাহলে তার শুরুর টেম্পারেচার এবং শেষের টেম্পারেচার কি হবে? সেম হবে। যদি সেম হয় তাহলে বলো তো T2/T1 কত আসবে? T2/T1 আসবে 1। ln 1 এর ভ্যালু কত? 0। সো এই পার্টটা তখন নাই হয়ে যাবে। ফর্মুলা হবে ∆S = nR ln V2/V1। ঠিক আছে? সো এটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনের ফর্মুলা। ভাইয়া যদি সরি গাইজ, আজকে আসলে শরীরের অবস্থা একটু খারাপ। যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়, বলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হবে? ভাইয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা তো ঠিক মনে পড়তেছে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তো এনট্রপি পরিবর্তনই হয় না ভাই। বলো এনট্রপির পরিবর্তন কত? 0। কেন? কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ শক্তির কোনো আদান প্রদান হয় না। আমরা প্রথমেই বলে নিছিলাম যে তাপ শক্তি হচ্ছে একটা গ্যাঞ্জামপূর্ণ এনার্জি, ঠিক আছে? একটা বিশৃঙ্খল এনার্জি। তুমি যখন সিস্টেমে তাপ শক্তি দিচ্ছ, মানে তুমি সিস্টেমের মধ্যে বিশৃঙ্খলা দিচ্ছ, মানে সিস্টেমের এনট্রপি বাড়াচ্ছ। আর সিস্টেম থেকে যখন তাপ শক্তি বের করে নিচ্ছ, মানে তুমি সিস্টেমের ভিতর থেকে বিশৃঙ্খলা বের করে নিচ্ছ, এনট্রপি কমাচ্ছ। তুমি একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া রান করলা সিস্টেমের উপর, তার মানে কি? তুমি সিস্টেমকে তাপ শক্তি দাও নাই, সিস্টেম থেকে তাপ শক্তি নাও নাই, মানে বিশৃঙ্খলা দাও নাই, বিশৃঙ্খলা নাও নাই, তাহলে বিশৃঙ্খলার পরিমাণ কি? অপরিবর্তিত। এর জন্য হচ্ছে এনট্রপির পরিবর্তনটা 0। ওকে, গুড। এবার যদি আসি এরপরে সমচাপীয় প্রক্রিয়া, এটা হলো 4। 5 নাম্বার লেখো, সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়ার জন্য আমরা ∆Q এর একটা ডিফারেন্ট ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম, মনে আছে কিনা? আমাদের এনট্রপি পরিবর্তনের ইন জেনারেল যে ফর্মুলাটা ছিল সেটা ছিল হচ্ছে ∆S = dQ/T। সমচাপীয় প্রক্রিয়ার dQ আমরা সরাসরি বের করতে পারতাম NCP dt দিয়ে। সো ওখান থেকে হচ্ছে আমাদের ফর্মুলা চলে আসছিল ∆S = NCP ln T2/T1। ঠিক আছে? একদম সহজ। আমার হ্যাঁ সবকিছু ঠিকঠাক লিখছি। ওকে, সো আমাদের 5টা প্রক্রিয়া লেখা শেষ। তাহলে দেখেন লাস্টের 4টা হচ্ছে 4টা স্পেসিফিক প্রক্রিয়ার জন্য, এবং প্রথমটা হচ্ছে যে কোনো প্রক্রিয়ার জন্য। তুমি গ্যাসের উপর যেই প্রক্রিয়া রান করো না কেন, ধরো এই 4টা তো একদম স্পেসিফিক প্রক্রিয়া, এর বাইরে কি কোনো প্রক্রিয়া রান করা যায় না? আমরা তো এমন একটা প্রক্রিয়া গ্যাসের উপর রান করতেই পারি যেখানে প্রেসারও চেঞ্জ হইলো, ভলিউমও চেঞ্জ হইলো, টেম্পারেচারও চেঞ্জ হইলো, তাপ শক্তিও চেঞ্জ হইলো। তখন তুমি এনট্রপির পরিবর্তন কেমনে বের করবা? ইন জেনারেল ফর্মুলা দিয়ে। ক্লিয়ার গাইস? এর বাইরে আসলে প্রশ্ন হওয়া সম্ভব নয়, 4টার মধ্যে থেকে কোনো একটা তোমাকে দিবে ভাই, 5টার মধ্যে থেকে কোনো একটা। ওকে, গ্রেট। এটা গেল হচ্ছে গ্যাসের জন্য। এখন যদি গ্যাসের বাইরে আমাদেরকে সলিড এবং লিকুইডের জন্য বলে, কিসের জন্য? সলিড এবং লিকুইড। লেট সাপোজ সলিড এবং লিকুইডের যদি টেম্পারেচার চেঞ্জ করা হয়, সলিড এবং লিকুইডের যদি টেম্পারেচার চেঞ্জ করা হয়, যদি টেম্পারেচার চেঞ্জ করা হয়, ঠিক আছে? যদি আমরা টেম্পারেচার চেঞ্জ করি সেক্ষেত্রে কি হবে? খেয়াল করো, যদি সলিড বা লিকুইডের টেম্পারেচার চেঞ্জ করা হয় তখন তাপ শক্তির পরিবর্তন আমরা কিসের মাধ্যমে বের করতাম? MSDT। তারপর সেটাকে ইন্টিগ্রেশন করা লাগতো। সো আলটিমেটলি আমাদের ফর্মুলা আসতো ∆S = MS ln T2/T1। ওকে, T2টা হচ্ছে ফাইনাল টেম্পারেচার,
T1টা হচ্ছে সিস্টেমের ইনিশিয়াল টেম্পারেচার। এমটা হচ্ছে আমরা কত ভরের তরল বা কত ভরের কঠিন পদার্থ নিয়ে কাজ করতেছি। দেখো গ্যাসের ক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি মোল সংখ্যা দিয়ে ক্যালকুলেট করি। এর জন্য দেখবে এখানে মোল সংখ্যায় হিসাব হয়েছে, মোলার গ্যাস ধ্রুবক আসছে, বা ওই যে স্থির চাপে মোলার গ্যাস ধ্রুবক। বাট এখানে হচ্ছে আমরা কি নিয়ে কাজ করি, নর্মালি সলিড এবং তরলের ক্ষেত্রে মোল সংখ্যা নিয়ে কাজ করি। তুমি কি বলো ভাই আমাকে 2 মোল চিনি দেন, কি বলে 2 কেজি চিনি দেন, তাই না? সো সলিড বা লিকুইডে হচ্ছে আমরা ভর দিয়ে ক্যালকুলেট করি। এর জন্য এই ফর্মুলাও ভর দিয়ে, বা এখানে তাপ শক্তির আদান প্রদান যে বের করা হয় সেটাও ভরের সাহায্যে বের করা হয়। ক্লিয়ার? ওকে। সো এটা হচ্ছে সলিড এবং লিকুইডের যে টেম্পারেচার চেঞ্জ করা হয় তখন এনট্রপির পরিবর্তন। তোমরা বললো পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস বানাইলাম, এনট্রপির পরিবর্তন কত? তখন তোমার এই ফর্মুলা দিয়ে করা লাগবে। এবং দুইটা আপেক্ষিক তাপ তোমার একটু মাথায় রাখা লাগবে, কুইশনে দিয়ে দিলে খুব ভালো, নাও দিয়ে দিতে পারে। একটা হচ্ছে পানিরটা আর একটা হচ্ছে বরফেরটা। পানির যে আপেক্ষিক তাপ এটা হচ্ছে আপেক্ষিক তাপ, আর এটা কি ছিল, এটা ছিল মোলার আপেক্ষিক তাপ। ওকে, সো পানির যে আপেক্ষিক তাপ সেটা হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। ওকে, আর বরফের যে আপেক্ষিক তাপ সেটা হচ্ছে 2100, ঠিক আছে, জুল পার কেজি পার কেলভিন। মনে থাকবে? সহজ একদম, ভেরি গুড। ওকে, এটা গেল হচ্ছে সলিডের এবং লিকুইডের যদি টেম্পারেচার চেঞ্জ হয় সেক্ষেত্রে। এখন যদি ভৌত অবস্থা চেঞ্জ হয়, ধরো তুমি তাপ দিতে দিতে বরফে বানায় ফেলাইছো হচ্ছে পানি, পানিরে বানায় ফেলাইছো বাষ্প। সো এই যে বরফ যখন পানিতে রূপান্তরিত হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হয়, তখন তো টেম্পারেচার চেঞ্জ হয় না, তখন কি হয় বলো তো? ভৌত অবস্থা পরিবর্তন হয়। ওই ভৌত অবস্থা পরিবর্তনের জন্য তাপ শক্তি দেওয়া লাগে তোমার। তুমি ধরো বরফে পানি বানাবা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বানাবা, তার জন্য তোমার দেওয়া লাগবে কি? তাপ শক্তি। মানে তুমি সিস্টেমের মধ্যে বিশৃঙ্খলা দিয়ে দিচ্ছ, তার মানে অবশ্যই সিস্টেমের এনট্রপি তো চেঞ্জ হবেই। সেই এনট্রপির পরিবর্তন আমরা কেমনে বের করব? টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা এনট্রপির পরিবর্তন কেমনে বের করি বলো তো? দেখো, যদি বরফ থেকে পানি বানানো হয়, কি বরফ থেকে যদি পানি বানানো হয়, এখানে কি থাকবে বলো? টেম্পারেচার থাকবে কনস্ট্যান্ট। টেম্পারেচার কি থাকবে? কনস্ট্যান্ট। এবং টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তখন এনট্রপির পরিবর্তন হচ্ছে সিম্পলি ডেল কিউ বাই টি। ওকে, এখানে ডেল কিউটা কত হবে? এখানে ডেল কিউ হবে হচ্ছে এম এল এফ ডিভাইডেড বাই টি। এখানে এমটা হচ্ছে আমরা কত কেজি ভরের বরফ নিয়ে কাজ করতেছি, এবং এলএফটা হচ্ছে গলনের সুপ্ত তাপ। বরফ যে গলবে তার যে সুপ্ত তাপটা দরকার, লেটেন্ট যে হিটটা দরকার, সেটাই হচ্ছে এলএফ। ওকে, শিট ম্যান, আজকে আসলে অবস্থা একটু খারাপই মনে হচ্ছে। ওকে, আসো এলএফ এর মান কত? এলএফ এর মানটা একটু মাথায় রাখা লাগবে, 336 3টা শূন্য। ওকে, এই মানটা তোমাকে কোশ্চেন দিয়েও দিতে পারে, নাও দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে মনে রাখাটা হচ্ছে একটু বুদ্ধিমানের কাজ। ছোটবেলায় পড়ছিলে, আশা করি মনে আছে। একক হচ্ছে জুল পার কেজি, একক যেন ভুল না হয়। এবং এখানে টেম্পারেচার কত হবে? ভাইয়া কত ডিগ্রি সেলসিয়াসে বরফ থেকে পানি হয়? -20 ডিগ্রি সেলসিয়াসে না, 0 ডিগ্রি সেলসিয়াসে। বরফ গলনের তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। সো 0 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে হচ্ছে ভৌত অবস্থার রূপান্তর হয়। সো এখানে ফিক্সড যে টেম্পারেচারটা, যেই টেম্পারেচারে ভৌত অবস্থাটা পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে 273 কেলভিন। কত? 273 কেলভিন। এবং এখানে সব কিছু কিন্তু কেলভিনে বসাইতে হবে গাইস, কেয়ারফুল। ডিগ্রি সেলসিয়াসে কিন্তু বসায়ও না, জীবন কিন্তু বেদনা হয়ে যাবে। কিসে বসাইতে হবে? কেলভিনে বসাইতে হবে। ওকে, সেটা গেল হচ্ছে বরফ থেকে পানি বানানোর সময়। আর একটা হচ্ছে পানি থেকে বাষ্প বানানোর সময়। কি? পানি থেকে বাষ্প, পানি থেকে বাষ্প। এই অবস্থায়ও কি হয় বলো তো? এই যে প্রক্রিয়াটা, তুমি যখন পানি থেকে বাষ্প বানাবা, এই প্রক্রিয়াতেও কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট। কেমনে টেম্পারেচার কনস্ট্যান্ট? 100 ডিগ্রি সেলসিয়াসে পানি কি হয়? বাষ্পে রূপান্তর হওয়া শুরু করে। এবং 100 ডিগ্রি সেলসিয়াসের পানি প্রথম 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প হয়, তারপর বাষ্পের টেম্পারেচার বাড়ে, কারণ ওই যে ফেজটা ওখানে হচ্ছে ভৌত অবস্থাটা পরিবর্তন হয়। ওকে, সো এখানেও কি হয়? এই রূপান্তরের সময় বা এই প্রক্রিয়ার সময় টেম্পারেচার থাকে কনস্ট্যান্ট। কি থাকে? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। ওকে, তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, এখানেও সেম ফর্মুলা, ডেল এস ইজ ইকুয়ালস টু ডেল কিউ ডিভাইডেড বাই টি। এখানে ডেল কিউ কত হবে? এখানে ডেল কিউ হবে হচ্ছে এম এল ভি ডিভাইডেড বাই টি। এলভিটা হচ্ছে বাষ্পীভবনের লেটেন্ট হিট বা ভেপারাইজেশনের লেটেন্ট হিট বা সুপ্ত তাপ। এবং সেটার মান কত? সেটার মান অ্যাকচুয়াল মানে যদি যাও 22681230 জুল পার কেজি। ওকে, দেখবা তোমার বইয়ে মাঝে মধ্যে হচ্ছে জাস্ট 226 দিবে। ওকে, 4টা শূন্য দিবে, জুল পার কেজি। সো যে কোনো একটা ব্যবহার করলেই হয়েছে।
ওকে, আর এখানে আমাদের টেম্পারেচার যেটা, টেম্পারেচারটা হচ্ছে 373 কেলভিন, কারণ এই যে আমাদের বাষ্প বা পানি বাষ্পে রূপান্তর হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সো এখানে আমরা যে ফিক্সড টেম্পারেচারের কথা চিন্তা করতেছি, যেই টেম্পারেচারে এই তাপ শক্তির আদান প্রদান হবে, সেই টেম্পারেচারটা কত, 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে টেম্পারেচার হবে 373 কেলভিন। এই ভুল যেন কোনোভাবেই না হয়। ওকে, সো এই হচ্ছে ফর্মুলা, লাস্ট ক্লাসের সামারি। আশা করি সবার মনে আছে। এই প্রত্যেকটা ফর্মুলা লাগবে আমাদের ম্যাথ করার জন্য। ডান পাশে নিচে যে ফর্মুলাগুলো লিখছি এগুলো এইচএসসি তে বেশি লাগবে, এই পাশে যে ফর্মুলাগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাডমিশনে বেশি লাগবে। চাইলে এখানেও একটা লিখে রাখতে পারো, ডেল এস ইজ ইকুয়ালস টু ডেল কিউ বাই টি যখন টেম্পারেচার কনস্ট্যান্ট। ঠিক আছে, একদম সহজ। ক্লিয়ার গাইস, মনে আছে তো নাকি? যাদের এগুলো নিয়ে এখনো কনফিউশন আছে তাদের কিন্তু লাস্ট ক্লাসটা একটু ভালো মতো করা লাগবে। লাস্ট ক্লাস আমরা এনট্রপি নিয়ে একদম বিস্তারিত আলোচনা করছি। তাহলে আসেন আমরা একটু ম্যাথ সলভিং করি, কিভাবে ম্যাথ সলভ করা লাগবে পরীক্ষায় আসলে একটু দেখে নেন। এগুলো একটু ভালো মতো জানা থাকা লাগবে, এগুলো যেন ভুল না হয় কোনোভাবেই। ওকে, আসো। 1 নাম্বার কি বলছে, সরি একটা বদ্ধ কন্টেইনারের মধ্যে 4 মোল অক্সিজেন গ্যাস রাখা আছে। তাপ প্রয়োগের ফলে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 ডিগ্রি সেলসিয়াস করা হলো। সিস্টেমের এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। তাহলে দেখো আমরা এখানে একটা গ্যাসের উপর তাপগতীয় প্রক্রিয়া চালাইছি। কি তাপগতীয় প্রক্রিয়া বলো, তোমার কাছে কি মনে হচ্ছে? তোমাকে বলছে একটা বদ্ধ কন্টেইনার, মানে কি, একটা ফিক্সড ভলিউমের কন্টেইনার। তুমি তাপ প্রয়োগ করো, যাই করো না কেন, সেই কন্টেইনারের আয়তন চেঞ্জ হবে না। যেমন ধরো সিলিন্ডার, এই যে আমরা বাসা বাড়িতে সিলিন্ডারে গ্যাস ভরে নিয়ে আসি, গ্যাসের আয়তন কিন্তু ফিক্সড থাকে। গ্যাসের আয়তন কি চেঞ্জ হয়? গ্যাস ভরার জন্য কি সিলিন্ডার প্রসারিত হয় বা সংকুচিত হয়? হয় না তো। গ্যাসের ভলিউম কি থাকে? ফিক্সড। তার মানে এখানে আমরা যে প্রক্রিয়াটা চালাচ্ছি সেটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। কত কি? সম আয়তন প্রক্রিয়া। আমাকে বলেছে সম আয়তন প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন নির্ণয় করতে। আচ্ছা, আমার সিস্টেমের ভিতরে কি আছে? সিস্টেমের ভিতরে আছে 4 মোল অক্সিজেন গ্যাস। কি আছে? 4 মোল অক্সিজেন গ্যাস, O2। ঠিক আছে, এবং এর টেম্পারেচার আমরা করছি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 ডিগ্রি সেলসিয়াস। তার মানে সিস্টেমের যে ইনিশিয়াল টেম্পারেচার T1 সেটা হচ্ছে 273 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস, এবং ফাইনাল টেম্পারেচার হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস। এটা আবার 273 কেলভিন লেখা দিয়েছো না, কত হবে? 273 প্লাস হচ্ছে 273, তার মানে 546 কেলভিন। ঠিক আছে, সহজ, গুড। এখন আমরা কাজ করছি হচ্ছে কয় মোল? 4 মোল গ্যাস নিয়ে। তাহলে বলেন এনট্রপির পরিবর্তন কত হবে? কি প্রক্রিয়া? সমায়তন প্রক্রিয়া। সমায়তন প্রক্রিয়া এনট্রপির পরিবর্তনের ফর্মুলা কি? NCV ln T2/T1। মনে আছে? একটু আগে পড়ে আসলাম জাস্ট। del S is equals to NCV ln T2/T1। ডান পাশে যে ভাইয়া NR প্লাস ln V2/V1 ছিল, এটা থাকবে না? থাকবে না। কেন? কারণ সমায়তন প্রক্রিয়া সিস্টেমের শুরুর আয়তন এবং শেষের আয়তন সমান। তাহলে V1/V2 কত হবে, বা V2/V1 কত হবে? 1। তার মানে ln 1 এর মান হচ্ছে 0, ডান পাশটা বাদ হয়ে যাবে, থাকবে শুধুমাত্র এতটুকু। ওকে, এখন দেখো n এর মান আমরা জানি, T1 T2 আমরা জানি, বাট সিভির মান কি আমরা জানি? না ভাইয়া, সিভির মান তো জানি না, কোশ্চেনে তো সিভির মান দিয়েও দেয় নাই। তাহলে কি ম্যাথে ইনফরমেশন শর্ট আছে? না। সিভির ফর্মুলা শিখছো না? বলো সিভির ফর্মুলা কি ছিল? সিভির ফর্মুলা ছিল ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইন্টু আর। কাজে লাগাইতে হবে, কাজে না লাগাইলে হবে? হবে না তো। ঠিক আছে, তাহলে আসেন ডফ কত? ডফ হচ্ছে আমাদের, এটা কি অক্সিজেন গ্যাস, অক্সিজেনের ডফ কত বলো? অক্সিজেনের ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? 5টা, দ্বিপারমাণবিক গ্যাস। তাহলে 5 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই আর, বা 2.5 আর। বুঝেছ? এখন জাস্ট মান বসাই দাও। এন এর মান হচ্ছে কত? এন এর মান হচ্ছে 4 মোল। সিভির মান কত? সিভির মান হচ্ছে 2.5 আর, 2.5 আর ইন্টু ln T2/T1। T2 এর মান কত? এখানে T2 হচ্ছে 546। ঠিক আছে, এবং T1 কত? T1 হচ্ছে 273। ওকে, সো এখান থেকে আমাদের রেজাল্ট চলে আসবে। 4 দিয়ে গুণ করলে এখানে মোস্ট প্রবাবলি 10 আসবে না। আর এর মান হচ্ছে 8.314 মাল্টিপ্লাইড বাই ln 2। যত আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, বুঝেছো? একদম সহজ। ঠিক আছে, ভুল যেন না হয়। ওকে, ও আচ্ছা, ভালো কথা, আমাকে একটা জিনিস একটু মনে করাই দিও তো। আমি না এই জিনিসটা মানে কেমনে করে যেন মাথার উপর দিয়ে বের হয়ে গেছে এনট্রপির ক্লাসটায় আসার আগে। আমি হচ্ছে তোমাদেরকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আরো কয়েকটা ম্যাথ করাইতে চাইছিলাম। ম্যাথগুলো আমি টাইপিস্টকে দিয়ে টাইপও করাইছিলাম, বাট আমার ক্লাসে নিয়ে আসতে মনে ছিল না।
ঠিক আছে? সো পরের ক্লাসে তো আমরা ইঞ্জিন পড়বো। ইঞ্জিনের আগে ওই ম্যাথগুলো আমি করাইতে চাচ্ছি না তোমাদেরকে, শুধু শুধু প্যারা খেয়ে যাবে। ইঞ্জিনটা ভালো মতো শেষ করে নাও। বাট ইঞ্জিনটা যখন শেষ হবে অবশ্যই আমাকে একবার একটু মনে করে দিবা। আমি তো মনে রাখার চেষ্টা করবোই, কোনো কারণে যদি আমি ভুলেও যাই তোমরা একবার কমেন্টে আমাকে মনে করাই দিবা। দরকার হলে প্রতিদিন মনে করাই দিবা যে ভাইয়া আপনি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আরো কয়েকটা এক্সট্রা ম্যাথ করাইতে চাইছিলেন ইঞ্জিনিয়ারিং এর জন্য, ঠিক আছে? জাস্ট মনে করে দিও, করাই দিবনি, ঠিক আছে? সহজ, পারবো, ভুলাবে হবে না ভাইয়া। কে যেন বলছে ভুল হবে, এই ওকে ক্লাস থেকে বের করো তো। যে বলছে ভুল হবে ওকে বের করো। আচ্ছা 2 নাম্বারটা কি বলছে? 2 মোল হিলিয়াম গ্যাসকে সমুষ্ণ প্রক্রিয়ায় 3 গুণ প্রসারিত করা হলো, সিস্টেমের এনট্রপির পরিবর্তন কত? সহজ প্রশ্ন, বলেই দিছে সমুষ্ণ প্রক্রিয়া, তার মানে কি টেম্পারেচার কনস্ট্যান্ট। ওকে, আমরা কি করছি? সিস্টেমকে 3 গুণ প্রসারিত করছি। 3 গুণ প্রসারিত করা মানে কি? আয়তন 3 গুণ করছি, তার মানে বলা যায় V2 বাই V1 এর মান হচ্ছে 3। ওকে, কয় মোল হিলিয়াম গ্যাস? 2 মোল হিলিয়াম গ্যাস, তার মানে এর মান হচ্ছে 2 মোল। এবার বলো সিস্টেমের এনট্রপির পরিবর্তন কত হবে? ডেল এস কি প্রক্রিয়া? সমুষ্ণ প্রক্রিয়া। সমুষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন বের করার ফর্মুলা কি? সিম্পল, nR ln V2 বাই V1। একদম সহজ। পারবো না গাইস? পারা উচিত। তাহলে দেখেন এখন জাস্ট মান বসাই দেন। n এর মান হচ্ছে কত? 2, আর এর মান 8.314, V2 বাই V1 কত? 3। রেজাল্ট যত আসবে সেটাই আমাদের অ্যান্সার। বুঝেছো? একদম সহজ, আশা করি কারো ভুল হবে না। ওকে, সামনে আগাচ্ছি। ইজি ম্যাথ ভাই, এগুলো আসলে পারবো না বলো তো? একদম সহজ। আসো নেক্সট। এই যে এগুলো হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষায় বা কলেজ পরীক্ষায় অনেক বেশি আসে। চলো একটু করে ফেলি। কি বলছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করা হলে এনট্রপির পরিবর্তন কত হবে? ওকে, তাহলে খেয়াল করেন আমরা কি করছি? আমরা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে বানাইছি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প। ওকে, কি বানাইছি? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প। প্রথমেই খেয়াল করো, দেখে তুমি বুঝতেছো এখানে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয় নাই। টেম্পারেচার কি আছে? কনস্ট্যান্ট। তাহলে ভাই এখানে আমি তাপ শক্তি দিলাম কোথায়? তাপ শক্তি দিয়েছি ভৌত অবস্থা পরিবর্তন করার জন্য। পানির ভৌত অবস্থা থেকে বাষ্পের ভৌত অবস্থায় যাওয়ার জন্য একটা সুপ্ত তাপ দেওয়া লাগে, সেই তাপটা হচ্ছে আমরা সিস্টেমকে দিছি। তার মানে আমরা সিস্টেমকে বিশৃঙ্খলা দিছি। তাপ শক্তি মানে কি? বিশৃঙ্খলা বা বিশৃঙ্খল শক্তি। তাহলে কি সিস্টেমের এনট্রপি বাড়বে না? অবশ্যই বাড়বে। কতটুকু বাড়বে সেটাই আপনাকে বের করতে বলছে। একদম সহজ। বলো ফর্মুলা কি? বলো বলো বলো, পানি থেকে বাষ্প বানানোর সময় ফর্মুলা কি এনট্রপির পরিবর্তনে? ডিরেক্ট ডেল এস, প্রথমে চাইলে লিখতে পারো ডেল কিউ বাই টি। ডেল কিউ এর মান কত হবে? mLV ডিভাইডেড বাই টি। ওকে, কয় কেজি পানি? বলে দিছে 5 কেজি পানি, তার মানে m এর মান হচ্ছে 5। দেখো এলভির মান কোশ্চেনে দিয়ে দিছে, এই যে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে 2.26 ইনটু 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে? সো যেটা কোশ্চেনে দিয়ে দিবে সেটা আমরা ব্যবহার করব। যদি না দিয়ে দেয় তখন আইদার এটা লিখবা অথবা 2.268 ইনটু 10 টু দি পাওয়ার 6 ব্যবহার করবা। ঠিক আছে? ওকে, তাহলে মাল্টিপ্লাইড বাই 2.26 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই টেম্পারেচার কত হবে? এই টেম্পারেচারটা কোনটা? যেই ফিক্স টেম্পারেচারে তুমি সিস্টেমকে তাপ শক্তি দিছো সেই টেম্পারেচার হচ্ছে এই নিচেরটা। তুমি কত তাপমাত্রায় সিস্টেমকে তাপ শক্তি দিছো পানি থেকে বাষ্প বানানোর জন্য? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তার মানে টেম্পারেচার কত হবে? 100 ডিগ্রি সেলসিয়াস। তবে তুমি কি ডিগ্রি সেলসিয়াসে বসাবা? না, কেলভিনে। তার মানে 373 কেলভিন। এখান থেকে হচ্ছে আমাদের এনট্রপির পরিবর্তন বের হয়। বাই দ্য ওয়ে গাইস, এনট্রপির একক কি? আমি এতক্ষণ ধরে একক লিখতেছিলাম না, একক কিন্তু লেখা লাগবে। একক হচ্ছে জুল পার কেলভিন। ঠিক আছে? উপরে তাপ শক্তি, নিচে তাপমাত্রা, একক কি হবে? জুল পার কেলভিনই হবে, যেমনি ক্যালকুলেট করো। সো এনট্রপির একক কিন্তু জুল পার কেলভিন, এবং এনট্রপি কিন্তু স্কেলার রাশি। ভুল যেন না হয়, এগুলো এমসিকিউতে আসতে পারে। এবং অবশ্যই ম্যাথ করার সময় লাস্টে কিন্তু একক লেখাটা মাস্ট। তুমি মাঝখানে একক না লেখো সমস্যা নাই, বাট লাস্টে যখন অ্যান্সারটা লিখতেছো তোমার অবশ্যই একক লেখা লাগবে, নাহলে কিন্তু স্যার চাইলে 1 নাম্বার কেটে দিতে পারে, তোমার কিন্তু কমপ্লেন করার কোনো জায়গা থাকবে না। এই ভুল কিন্তু কইরো না। ওকে, গুড। আসো নেক্সট। কি বলেছে 4 নাম্বারটায়? বলছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করতে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। তার মানে আমাদের কাছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানি ছিল। ঠিক আছে? কি ছিল? আমাদের কাছে ছিল 5 কেজি পানি। ভাইয়া আমার কাছে তো পানি নাই। কি আছে তোমার কাছে? একটা মস্তিষ্ক আছে ভাইয়া, সেই মস্তিষ্কের মধ্যে আবার কোনো ব্রেইন সেল নাই। ঠিক আছে? গুড। এরকম মস্তিষ্ক হাটে কাঁচা দামে বেচে দাও, বুঝছো? রেখে লাভ নাই। দেখো 5 কেজি পানি কি? 5 কেজি পানি, এখানেও কি আছে? 5 কেজি পানি।
ওকে, আচ্ছা শুরুতে পানির তাপমাত্রা কত ছিল? ছিল হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। কত ছিল রে? 10 ডিগ্রি সেলসিয়াস। পরে কত হয়েছে? 100 ডিগ্রি সেলসিয়াস। কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমরা একটা তাপগতীয় প্রক্রিয়া চালাইছি, যার জন্য পানির এই তাপমাত্রায় পরিবর্তন আসছে। তোমাকে বলা হয়েছে এই প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কত। তাহলে আমাকে বলো তো, এই যে প্রক্রিয়াটা, সেখানে কি তরলের টেম্পারেচার চেঞ্জ হয়েছে নাকি হয় নাই? হয়েছে। টেম্পারেচার যদি চেঞ্জ হয়, তাহলে এনট্রপির পরিবর্তনের ফর্মুলা কোনটা? ডেল এস ইজ ইকুয়ালস টু এম এস ln T2 বাই T1। ঠিক আছে, ওকে। বলো এম কত, ভর কত? 5 কেজি। এস কি? এস হচ্ছে তুমি যার তাপমাত্রা পরিবর্তন করছো তার আপেক্ষিক তাপ। তুমি কার তাপমাত্রা পরিবর্তন করছো? পানির। পানির আপেক্ষিক তাপ কত? 4200, 4200 মাল্টিপ্লাইড বাই ln T2 বাই T1। T2 হচ্ছে ফাইনাল টেম্পারেচার, দ্যাট ইজ 100 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 373 কেলভিন। এনে কিন্তু ডিগ্রি সেলসিয়াসে বসাইস না, দেখ প্লিজ। ডিগ্রি সেলসিয়াসে বসাও না, কেলভিনে বসাও। ওকে, কেলভিনে বসাতে হবে, নাহলে কিন্তু কেটে দিবে। ঠিক আছে, T1 কত? 10 ডিগ্রি সেলসিয়াস। এটা কেলভিনে কত? 283 কেলভিন। ঠিক আছে, এখন কি করবা? ক্যালকুলেটরটা হাতে নিবা, প্রেস করবা, রেজাল্ট বের হয়ে যাবে। যত আসবে তত জুল পার কেলভিন। সহজ না? এনট্রপির ম্যাথ অনেক সহজ ভাই। এনট্রপির ম্যাথ কিন্তু বহুত সহজ, এবং পরীক্ষায় যদি এনট্রপি থেকে ম্যাথ আসে, দেখবে এগুলাই আসতেছে। এগুলাই আসে পরীক্ষায়, বা দুইটা কম্বাইন করে আসবে, এর চেয়ে বেশি কিছু না। কম্বাইন্ড একটা ম্যাথ আমরা লাস্টে দেখবো, সমস্যা নাই, পারবো। ওকে, আসেন নেক্সট। কি বলছে? 5 নম্বরে বলছে একজন শিক্ষার্থী লিখন 84 কিলোজুল তাপ সরবরাহ করে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে উত্তপ্ত করলো। অপর শিক্ষার্থী তাপ সরবরাহ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, আচ্ছা এখানে হচ্ছে 2 কেজি পানি হবে, ঠিক আছে? আমি আগের দিন মনে হয় লিখে দিছিলাম, কারণ এখানে একটা ইনফরমেশন মিসিং ছিল। 2 কেজি পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করলো। পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, এবং বাষ্পীভবনের সুপ্ত তাপ হচ্ছে 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। ওকে, প্রথম কোয়েশ্চেনে বলছে লিখন পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করছিল। আসো আমরা প্রথম কোয়েশ্চেনটা সলভ করি। প্রথম কোয়েশ্চেনটা কি বলতো? 9-10 এর ম্যাথ। 9-10 আমরা পড়তাম না? একটা সিস্টেমের মধ্যে এতটুকু তাপ শক্তি দেওয়া হলো, তার জন্য তার তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে কেমনে বের করতা? Q ইজ ইকুয়ালস টু ms ডেল থিটা, মনে আছে কিনা? ওইটাই আমরা অ্যাপ্লাই করব। আসেন প্রথম কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনে আমাদেরকে বলা হয়েছে লিখনের কাছে, লিখন না? হ্যাঁ, লিখনের কাছে কি আছে? পানি আছে। কি আছে? পানি। পানি কোথায় ভাইয়া? এই যে পানি। ওকে, সেই পানির তাপমাত্রা কত? সেই পানির তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং ভর দেওয়া আছে হচ্ছে 5 কেজি। ভর হচ্ছে 5 কেজি, টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন এই পানিকে আমরা তাপ শক্তি দিছি, কি দিছি? হিট। লিখুন কি করছে? পানিকে হিট দিছে। হিট কতটুকু হিট দিছে বলেও দিছে কোয়েশ্চেনে, 84 কিলো জুল বা 8000, বা লেখো 8.4 ইন্টু 10⁴ জুল। ওকে, প্রশ্ন হচ্ছে এতটুকু তাপ শক্তি যদি পানিকে দেওয়া হয়, 5 কেজি ভরের পানিকে, তার জন্য তার তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে? যখন তুমি একটা তরল বা কঠিন পদার্থকে তাপ শক্তি সরবরাহ করবা, তার তাপমাত্রার পরিবর্তনের সাথে ওই প্রদান করা বা গিভেন তাপ শক্তির সম্পর্ক কি মনে আছে কিনা? ফর্মুলা হচ্ছে Q ইজ ইকুয়ালস টু ms ডেল থিটা। ঠিক আছে, তো কিন্তু চাপের কোনো ব্যাপার স্যাপার নাই। আমরা যেমন যখন গ্যাস নিয়ে পড়াশোনা করি, সেখানে অনেকগুলো প্যারামিটার চলে আসে। চাপের একটা ব্যাপার আসে, আয়তনের একটা ব্যাপার আসে, দেন হচ্ছে তাপমাত্রার একটা ব্যাপার আসে। তরল এবং হচ্ছে কঠিনের ক্ষেত্রে তো এরকম কোনো ব্যাপার স্যাপার নাই। তরল বা কঠিনে তুমি তাপ শক্তি দিবা, তাপমাত্রা বাইরে যাবে। কতটুকু তাপমাত্রা বাড়বে সেটার সাথে তাপ শক্তির সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে Q ইজ ইকুয়ালস টু ms ডেল থিটা। কিউ হচ্ছে তুমি সিস্টেমকে কতটুকু তাপ শক্তি দিছো, বা সিস্টেম থেকে কতটুকু তাপ শক্তি বের করে নিছো। তুমি যদি সিস্টেমকে তাপ শক্তি দাও, তাপমাত্রা বাড়বে। যদি সিস্টেম থেকে তাপ শক্তি বের করে নাও, তখন তার তাপমাত্রা কমবে। ওকে, সো কিউ হচ্ছে আমরা কতটুকু তাপ শক্তি দিছি বা সিস্টেম থেকে কতটুকু তাপ শক্তি বের করে নিয়েছি। এম হচ্ছে সিস্টেমটার ভর, যার মধ্যে তাপ শক্তি দেওয়া হলো তার ভর কত। এস হচ্ছে তার আপেক্ষিক তাপ, যদি পানি হয় পানির আপেক্ষিক তাপ, যদি কি বলে বরফ হয় তাহলে বরফের আপেক্ষিক তাপ, যদি অন্য কিছু হয় তাহলে তার আপেক্ষিক তাপ। এবং ডেল থিটা হচ্ছে এতটুকু তাপ শক্তি সিস্টেমকে দেওয়ার জন্য বা এতটুকু তাপ শক্তি সিস্টেম থেকে বের করে নেওয়ার জন্য তাপমাত্রার পরিবর্তন। যদি তুমি সিস্টেমকে তাপ শক্তি দাও, ডেল থিটা আসবে পজিটিভ, কারণ তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর যদি তুমি সিস্টেম থেকে তাপশক্তি বের করে নাও, তখন ডেল থিটা আসবে হচ্ছে নেগেটিভ। আর কিউ এর ক্ষেত্রেও কিন্তু সেম, তুমি যদি সিস্টেমকে তাপশক্তি দাও সেক্ষেত্রে কিউ আসবে পজিটিভ, আর যদি তুমি সিস্টেম থেকে তাপশক্তি বের করে নাও তখন কিউ কি আসবে? নেগেটিভ, যেমনটা আমরা আগে পড়ছিলাম। ওকে, তাহলে আসলে এখান থেকে আমরা একটু দেখে ফেলি ডেল থিটার মান কত আসে। এটাই বলছে যে লিখন পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল, তার মানে আমার ডেল থিটার মানটা বের করা লাগবে। তাহলে বলো ডেল থিটা কত হবে?
ডেল থিটা হবে হচ্ছে কিউ ডিভাইডেড বাই এম এস। ওকে, কিউ মানে কি, লিখুন কতটুকু তাপ শক্তি দিয়েছে, 8.4 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই এম, কতটুকু ভরের পানিকে দিছে, 5 কেজি ভরের। ওকে, মাল্টিপ্লাইড বাই এস, এস হচ্ছে কি, যাকে দেওয়া হইলো তাপ শক্তি বা যার তাপমাত্রা বাড়তেছে তার আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ কত, 4200। সো এখান থেকে হচ্ছে আমরা তাপমাত্রার পরিবর্তনটা পেয়ে যাবো এত ডিগ্রি সেলসিয়াস, যত আসবে তত। ঠিক আছে, বা আমরা চাইলে একটু বের করে নিই, কারণ একটু পরের ম্যাথটা আবার এটা লাগবে। তাহলে উপরে আসে হচ্ছে 8.4 মাল্টিপ্লাইড বাই 10⁴ ডিভাইডেড বাই হচ্ছে 5 ইন্টু 4200, আসতেছে কত, 4 ডিগ্রি সেলসিয়াস মাত্র। দেখছো কতখানি তাপ শক্তি দিয়েছে, 84 কিলো জুল তাপ শক্তি দিয়েছে, বাট টেম্পারেচার বাড়ছে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কত, 4 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার গাইস, কোনো কনফিউশন আছে? নাই। ওকে, গুড। এবার পরের প্রশ্নটা পড়ো, এটা খুব ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে লাগবে। হ্যাঁ, এটা এইচএসসি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে বলছে উদ্দীপকের কোন প্রক্রিয়াটি পরিবেশ বান্ধব। এরকম প্রশ্ন তুমি শুধুমাত্র এখানে না, এন্ট্রপিতে না, তুমি হচ্ছে ইঞ্জিনের মধ্যেও পাবা। ঠিক আছে, তোমার একটা উদ্দীপক দিয়ে দিবে বা উদ্দীপকের মধ্যে দুইটা সিনারিও দিয়ে দিবে, দিয়ে বলবে হচ্ছে কোন প্রক্রিয়াটি পরিবেশের জন্য বেশি বান্ধব বা কোনটা অধিক পরিবেশ বান্ধব। যখন এই পরিবেশ বান্ধব কথাটা আসবে, তোমার বোঝা লাগবে আমার দুইটা প্রক্রিয়াতে এনট্রপির পরিবর্তন বের করতে হবে। যেই প্রক্রিয়াতে এনট্রপির পরিবর্তন কম সেটাই পরিবেশ বান্ধব। দেখো আমরা যাই করি না কেন প্র্যাকটিক্যাল লাইফে, সেটা আসলে আমাদের আশেপাশের এনট্রপির মানটাকে বৃদ্ধি করতেছে। সো যেই প্রক্রিয়া এনট্রপির মান কম বৃদ্ধি করবে সেটাই পরিবেশের জন্য অধিক ভালো, কারণ এনট্রপি তো ভালো কিছু না, সিস্টেমকে আরো বিশৃঙ্খল করে দিচ্ছে বা আমাদের পরিবেশকে, নেচারকে বিশৃঙ্খল করে দিচ্ছে। সো যেই প্রক্রিয়া যত কম বিশৃঙ্খলা তৈরি করবে সেটা পরিবেশের জন্য তত ভালো। সো যখনই এই পরিবেশ বান্ধব কথাটা আসবে, আমরা কি দেখব, দুইটা প্রক্রিয়ার মধ্যে কোন প্রক্রিয়ায় এনট্রপি কম বৃদ্ধি পাইছে বা এনট্রপির পরিবর্তন কম, যেই প্রক্রিয়া এনট্রপির পরিবর্তন কম হবে সেটাই অধিক পরিবেশ বান্ধব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটু লিখে নেই পরিবেশ বান্ধব কেমনে বুঝবো, যেই প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কম, ডেলএস যেটাই কম, ঠিক আছে, এনট্রপির পরিবর্তন যেখানে কম সেটা হচ্ছে অধিক পরিবেশ বান্ধব। ওকে, সেটাই কি হবে, অধিক পরিবেশ বান্ধব। বুঝেছো, একদম সহজ, ভুল যেন না হয়, মনে যেন থাকে। এটা কিন্তু আবারও বলছি, শুধুমাত্র এখানে না, আমরা যখন ইঞ্জিন পড়তে যাব সেম জিনিস আবার তুমি ফেস করবা, সেখানেও ইঞ্জিনের কোনো একটা প্রক্রিয়া চলাকালীন আমাদের এনট্রপির পরিবর্তনই বের করা লাগবে। ওকে গাইস, তাহলে আসলে আমরা হচ্ছে প্রথমে যে লিখনের যে প্রক্রিয়াটা সেটাই আমরা একটু এনট্রপির পরিবর্তন বের করি। কারটায়, লিখনেরটাই। আচ্ছা বলো তো, লিখনের প্রক্রিয়া এনট্রপির পরিবর্তন কেমনে বের করবা? ডেল কিউ বাই টি দিলে হবে না, কারণ লিখনের প্রক্রিয়া তো টেম্পারেচার পরিবর্তন হয়েছে। লিখন কি করছে, লিখনের কাছে হচ্ছে পানি ছিল, তাই না? কতটুকু পানি ছিল, 5 কেজি ভরের পানি। ওকে, কতটুকু পানি ছিল, 5 কেজি ভরের পানি ছিল লিখনের কাছে। ওকে, লিখন সেই পানিকে তাপ দিছে, কি করছে, তাপ দিছে, হিট দিছে। হিট দেওয়ার জন্য পানির তাপমাত্রা শুরুতে ছিল কত, শুরুতে ছিল হচ্ছে কই গেল, 30 ডিগ্রি সেলসিয়াস। শুরুতে ছিল হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন, সেটার তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে। তার মানে লিখন পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়াইছে 34 ডিগ্রি সেলসিয়াস বা 34 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 307 কেলভিন। ওকে, তাহলে বলো এই প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কত হবে? প্রথম প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন আমি প্রকাশ করতেছি ডেলএস 1 দিয়ে, সেটা হবে হচ্ছে এমএস ln T2 বাই T1। ওকে, এম এর মান কত বলো, 5 কেজি ভরের পানি, তার মানে এম এর মান হচ্ছে 5। এস এর মান কত, এটা কি পানি, পানির আপেক্ষিক তাপ কত, 4200, তাহলে এখানে আসবে 4200 মাল্টিপ্লাইড বাই ln T2 কি সিস্টেমের ফাইনাল টেম্পারেচার, দেখো তো কত, 307, ইনিশিয়াল টেম্পারেচার 303, তাহলে এখানে আসবে হচ্ছে 307, 307 ডিভাইডেড বাই 303। ঠিক আছে, একদম সহজ, ক্যালকুলেট করো তো দেখি কত আসে। 5 ইন্টু হচ্ছে 4200 মাল্টিপ্লাইড বাই ln, উপরে আসে হচ্ছে 307 ডিভাইডেড বাই 303, কত আসতেছে, আসতেছে হচ্ছে 275.41, কত, 275.41 জুল পার কেলভিন। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম প্রক্রিয়াতে এনট্রপির পরিবর্তন। ক্লিয়ার গাইস, এবার আসেন দ্বিতীয় প্রক্রিয়া। দ্বিতীয় প্রক্রিয়া কে চালাইছে, ভাইয়া আমি, তুমি চালাও নাই গো, চালাইছে হচ্ছে নিয়ন। কে চালাইছে, নিয়ন।
আচ্ছা নিয়ন কি করছে, নিয়ন হচ্ছে পানিকে বাষ্প বানাই দিছে। দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানিকে সে সম্পূর্ণরূপে বাষ্পে রূপান্তরিত করছে, মানে 2 কেজি পানিকেই সে বাষ্প বানাই ফেলছে। তার মানে আমাদের কাছে ছিল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, সেটাকে বানানো হয়েছে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প। ওকে, প্রশ্ন হচ্ছে এই যে প্রসেসটা পানি থেকে বাষ্প বানানোর, এই প্রসেসে এনট্রপির পরিবর্তন কত, কিভাবে বের করব? ফর্মুলা হচ্ছে ডেল এস টু, যেহেতু পানি থেকে বাষ্প বানাইছি টেম্পারেচার কি ছিল, কনস্ট্যান্ট ছিল, বলো ফর্মুলা কোনটা হবে? এম এল ভি ডিভাইডেড বাই টি। কত কেজি পানি? 2 কেজি পানি, তাহলে এম এর মান হচ্ছে 2, এল ভির মান দেখো কোশ্চেনে দিয়ে দিয়েছে 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই টেম্পারেচারটা কত, কত তাপমাত্রায় এই ঘটনাটা ঘটছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে নিচে আসবে হচ্ছে 373। অবশ্যই কেলভিনে নেওয়া লাগবে, 100 বসাই দিও না কিন্তু, জীবন কিন্তু বেদনা হয়ে যাবে গাইজ। আসো চলো আমরা একটু ক্যালকুলেট করি। উপরে আসা হচ্ছে 2 ইন্টু 2.26 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 373, কত আসে? আসছে হচ্ছে ও মাই গড 12,117.96 জুল পার কেলভিন। চিন্তার বাইরে। বলো এবার তুমিই বলো কোন প্রক্রিয়া পরিবেশের জন্য অধিকতর বান্ধব বা পরিবেশ বান্ধব হবে? তুমি বলো। প্রথম প্রক্রিয়া এনট্রপি চেঞ্জ হয়েছে মাত্র 275.41 জুল পার কেলভিন, মানে এতটুকু এনট্রপি বৃদ্ধি পাইছে প্রথম প্রক্রিয়া চালানোর জন্য। দ্বিতীয় প্রক্রিয়া চালানোর জন্য সিস্টেমে এনট্রপি বৃদ্ধি পাইছে বা পরিবেশে এনট্রপি বৃদ্ধি পাইছে ওভারঅল 12,117.96 জুল পার কেলভিন। কোনটা বিশৃঙ্খলা অধিক বৃদ্ধি করছে? দ্বিতীয় প্রক্রিয়া। তাহলে কোনটা পরিবেশ বান্ধব? লিখনেরটা। সুতরাং আমরা অ্যান্সার কি লিখব? সুতরাং লিখনের প্রক্রিয়া পরিবেশ বান্ধব। ঠিক আছে, লিখনের প্রক্রিয়া পরিবেশ বান্ধব। ওকে, পরিবেশ বান্ধব। ঠিক আছে, দেখেন একদম সহজ। পারবা না বলো তো বাচ্চারা? কারো কোনো কনফিউশন আছে নাকি ক্লিয়ার? সহজ ভাই, এনট্রপির ম্যাথ অনেক সহজ, জাস্ট তোমার স্টেপগুলো ফলো করা লাগবে। তুমি যদি স্টেপ প্রপারলি ফলো করো এনট্রপির ম্যাথ সলভ করা কোনো ব্যাপারই না। ঠিক আছে, পারবো? কোনো কনফিউশন গাইস? সবাই কি বুঝতে পারতেছি? মশা মারতে কামান আনছে 5 নাম্বার ম্যাথে। আচ্ছা হ্যাঁ, এখানে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর জন্য তাপ শক্তি দেওয়া হয়েছে 84 কিলো জুল। বাইরে ভাই, তোমরা কবিতা টবিতা লেখো না কেন, তোমরা সাহিত্য চর্চা করো ভাই। তোমরা ফিজিক্স কেন পড়তে আসছো? তোমরা সাহিত্য চর্চা করো, তোমাদের ডেট অনেক ভালো হবে। যাই হোক, আসো চলো চলো চলো, আজকে লাস্ট ম্যাথ। এই ম্যাথ করলে কিন্তু আজকে আমাদের শেষ, এবং এইটা করলে এনট্রপিরও আমাদের সব রকম ম্যাথ করা শেষ। এবং এই ম্যাথটা এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটা একটা বড় ম্যাথ, বিশাল ম্যাথ। ঠিক আছে, দেখে মনে হচ্ছে ছোট ম্যাথ, বাট এটা একটা বিশাল ম্যাথ, এবং এই ম্যাথটা করতে পারলেই কিন্তু আমাদের এনট্রপি কমপ্লিট। ওকে, আসেন আমরা কোয়েশ্চেনটা পড়ি। কি বলছে? একটা পাত্রে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 কেজি ভরের পানি আছে। এর সাথে -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 কেজি ভরের বরফ মিশ্রিত করে মিশ্রণ তৈরি করা হলো। মিশ্রণ তৈরিতে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। তাহলে আমরা কি করছি? আমাদের কাছে পানি আছে, বরফ আছে, দুইটাকে মিক্স করছি, মিক্স করে একটা মিশ্রণ তৈরি করছি। মানে এই যে মিশ্রণটা তৈরি হইলো, এটা একটা প্রসেস, একটা তাপগতীয় প্রক্রিয়া। এই তাপগতীয় প্রক্রিয়ায় টোটাল এনট্রপির পরিবর্তন কত সেটা হচ্ছে তোমাকে বের করতে বলা হয়েছে। কিভাবে করবা? দেখো, এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করা লাগবে, মিশ্রণের ফাইনাল টেম্পারেচারটা বের করা লাগবে। তুমি যদি নাই জানো মিশ্রণের ফাইনাল টেম্পারেচার কত, তুমি এনট্রপির পরিবর্তন কিভাবে বের করবা? দেখো, আমরা এতক্ষণ ধরে এনট্রপির পরিবর্তন কেমনে বের করতেছিলাম? আমার আইদার শুরুর তাপমাত্রা অথবা শেষের তাপমাত্রা জানা লাগতেছিল, মানে আমার যে কোনো একটা জিনিস জানা লাগতেছিল, হয় শুরু এবং শেষের তাপমাত্রা। ওকে, সেখান থেকে আমি এনট্রপির পরিবর্তন বের করতেছিলাম। অথবা আমার জানা লাগতেছিল যে প্রসেসের টেম্পারেচার কনস্ট্যান্ট কিনা, কারণ প্রসেসের টেম্পারেচার কনস্ট্যান্ট হয় তখন আমি ডেল কিউ বাই টি দিয়ে করে ফেলতে পারবো। আর যদি টেম্পারেচার কনস্ট্যান্ট না হয় তাহলে অবশ্যই আমার শুরুর তাপমাত্রা এবং শেষের তাপমাত্রা জানা থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু এনট্রপির পরিবর্তন বের করা সম্ভব না, বা বের করতে পারবো না। আমাদের যে ফর্মুলা আছে সেটা বের করা সম্ভব না। তাহলে আমরা কি করতে পারি? দেখো, এখানে আমাদের শুরুর টেম্পারেচার দেওয়া আছে, বাট শেষের টেম্পারেচার দেওয়া নাই। আমার শেষের টেম্পারেচার বের করা লাগবে। কি বললেন ভাই, শেষের টেম্পারেচার দেওয়া নাই মানে? দেওয়া তো নাই। আমার কাছে শুরুতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ছিল। কি ছিল? 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এবং -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। এগুলো তো সব শুরুর তাপমাত্রা। এটা পানির শুরুর তাপমাত্রা, এটা বরফের শুরুর তাপমাত্রা। দুইটাকে মিক্স করার পর সিস্টেমের টোটাল
বা ফাইনাল টেম্পারেচার কত সেটা কি আমরা জানি? সেটা আমরা জানি না। তাহলে সেটা প্রথমে বের করতে হবে, বের করার পর দেন হচ্ছে এনট্রপির পরিবর্তন বের করা লাগবে। তাহলে এই ম্যাথ যদি পরীক্ষায় আসে, কখনো যদি দেখো মিশ্রণের ম্যাথ পরীক্ষায় আসছে, দুইটা ব্যাপার হইতে পারে। একটা হচ্ছে তোমাকে মিশ্রণের তাপমাত্রা দিয়ে দিতে পারে যে মিক্স করার পর মিশ্রণের তাপমাত্রা হচ্ছে এত, যদি দিয়ে দেয় তাহলে ভালো, বাট যদি দিয়ে না দেয়, মানে যদি এরকম ম্যাথ আসে, সেক্ষেত্রে হচ্ছে তোমার প্রথমে মিশ্রণের তাপমাত্রা বের করে নেওয়া লাগবে, দেন এনট্রপির পরিবর্তন বের করা লাগবে। আর যদি মিশ্রণের তাপমাত্রা দিয়ে দেয়, সেক্ষেত্রে ম্যাথের যে প্রথম পার্টটা আছে মিশ্রণের তাপমাত্রা বের করার, এতটুকু তোমার করা লাগবে না, জাস্ট পরের টুক করা লাগবে। ঠিক আছে? তাহলে আসো এই ম্যাথের প্রথম পার্ট কি আমাদের? মিশ্রণের তাপমাত্রা বের করা, মিশ্রণের তাপমাত্রা নির্ণয়। কেন জানো? কারণ আমার এনট্রপির পরিবর্তন বের করার জন্য ফাইনাল টেম্পারেচার তো জানা লাগবে, আদারওয়াইজ তো আমি এনট্রপির পরিবর্তনই বের করতে পারবো না। তাহলে আসেন মিশ্রণের টেম্পারেচার কেমনে বের করবা? দেখো 9 10 এ পড়ছিলাম, মনে পড়ে মিশ্রণের তাপমাত্রা কেমনে বের করতাম আমরা? দেখেন আমার কাছে এই আছে হচ্ছে পানি, ওকে, কি আছে? পানি। এই আছে হচ্ছে বরফ, এটা হচ্ছে বরফ, এটা হচ্ছে পানি। এবার আমি দুইটাকে মিক্স করব, মিক্স করে কি বানাবো? মিক্স করে বানাবো হচ্ছে একটা মিশ্রণ, এরকম। এখানে আমাদের ভিতরে আছে হচ্ছে পানি, পানির মধ্যে আমরা কি দিব? পানির মধ্যে আমরা দিব হচ্ছে বরফ, ওকে, এবং দুইটা দিয়ে বানাবো হচ্ছে একটা মিশ্রণ। এটা হচ্ছে আমাদের মিশ্রণ, ঠিক আছে? এই পাশে ছিল পানি, এই পাশে কি ছিল? এই পাশে ছিল বরফ, ওকে, ঠিক আছে। তাহলে দেখেন আমাকে শুরুতে পানির তাপমাত্রা দিয়ে দিছে, শুরুতে পানির তাপমাত্রা কত? 80 ডিগ্রি সেলসিয়াস। কত? 80 ডিগ্রি সেলসিয়াস। শুরুতে বরফের তাপমাত্রা দিয়ে দিছে, সেটা কত? -30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা পানির ভর কত? পানির ভর হচ্ছে 4 কেজি। বরফের ভর কত? বরফের ভর হচ্ছে 2 কেজি। এবার বলো, দুইটা বস্তুকে তুমি একসাথে মিক্স করছো এবং মিশ্রণ একটা নতুন তাপমাত্রায় গেছে, কেন? কারণ এদের মধ্যে তাপ শক্তির আদান প্রদান হয়েছে। যখনই তুমি পানি আর বরফকে মিক্স করবা, তাদের মধ্যে তাপ শক্তির আদান প্রদান হবে। পানির তাপমাত্রা অনেক বেশি না, 80 ডিগ্রি সেলসিয়াস, বরফের তাপমাত্রা অনেক কম, -30 ডিগ্রি সেলসিয়াস। যখন মিক্স করা হবে, পানির তো তাপমাত্রা বেশি, পানি থেকে বরফে তাপ শক্তি যাবে, তার মানে পানি তাপ শক্তি দিবে, বরফ সেই তাপ শক্তি গ্রহণ করবে। যদি পানি তাপ শক্তি দেয়, পানির তাপমাত্রা কমবে না? কমবে। আর বরফ কি করতেছে? তাপ শক্তি গ্রহণ করতেছে, তাহলে কি বরফের তাপমাত্রা বাড়বে না? অবশ্যই বরফের তাপমাত্রা বাড়বে। বুঝতে পেরেছেন? তাহলে আসেন এখানে যেটা হবে, এখানে তো আবার আরেক কাহিনী আছে। ইসরে, এখানে তো আবার আরেক কাহিনী আছে, এই ঝামেলাটা আমি কেন করলাম? ভুল হয়ে গেছে, ঠিক আছে? এখানে একটা দুর্ঘটনা তো ঘটাই ফেলছি। এখানে মিশ্রণের তাপমাত্রা দিয়ে দিলেই ভালো হইতো, আদারওয়াইজ হচ্ছে এখন ম্যাথটা না অনেক বড় হবে, ম্যাথটা বিশাল বড় হবে, কারণ এখানে মিশ্রণের তাপমাত্রা বের করার জন্য সুপ্ত তাপটাকেও কনসিডার করা লাগবে। কি একটা জ্বালা। আচ্ছা যাই হোক, ব্যাপার না, আসো আসো আসো। তো দেখো প্রথমে আমাদের কাছে হচ্ছে পানি, এই পাশে আছে হচ্ছে বরফ। আমি ধরলাম মিশ্রণের ফাইনাল টেম্পারেচার হচ্ছে, আমি ধরলাম দুটাকে মিক্স করার পর যেটা তৈরি হবে সেটা হচ্ছে θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, ওকে, কি আমি ধরলাম তৈরি হবে কি θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, ওকে। আচ্ছা এরকম কেন কনসিডার করলাম? দেখো পানির তাপমাত্রা কিছুটা কমবে, কারণ সে তাপ শক্তি দিয়ে দিছে, কমে তার তাপমাত্রা হয়ে গেছে θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং বরফের তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়তে বাড়তে একটা সময় বরফ পানিতেই রূপান্তরিত হয়ে যাবে এবং আলটিমেটলি সেও হয়ে যাবে θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। তাহলে শুরুতে আমার কাছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ছিল, 2 কেজি, -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ ছিল, দুটাকে আমি মিক্স করছি এবং আমি ধরছি মিক্স করার পর যেটা তৈরি হবে সেটা হচ্ছে θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। এখন এই যে এই 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এই তাপমাত্রার পানিতে রূপান্তরিত হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি বর্জন করবে, কারণ তার তাপমাত্রা কমতেছে। তাপমাত্রা কমতেছে মানে কি? সে তাপ শক্তি ছেড়ে দিচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখি পানি কতটা তাপ শক্তি বর্জন করবে। পানির বর্জিত তাপ, লেখো পানির বর্জিত তাপ, বর্জিত তাপ, ঠিক আছে? পানির বর্জিত তাপ নাম দিলাম ধরো Q1 ইজ ইকুয়ালস টু ms ডেল থিটা, ওকে। এম কি? এম হচ্ছে পানির ভর, সেটা কত? সেটা হচ্ছে 4 কেজি, ওকে। এস কি? এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ, সেটা কত? সেটা হচ্ছে 4200, ওকে। এবং ডেল থিটা কি? ডেল থিটা হচ্ছে পানির তাপমাত্রা কতটুকু কমছে। পানির তাপমাত্রা ছিল 80 ডিগ্রি সেলসিয়াস, হইছে θ ডিগ্রি সেলসিয়াস, তার মানে কমছে কতটুকু? 80 - θ, ঠিক আছে?
সো পানি হচ্ছে এতটুকু তাপ শক্তি বর্জন করবে, এতটুকু তাপ শক্তি ছেড়ে দিবে, কাকে দিবে? বরফকে দিবে। এবং এই তাপ শক্তিটাই বরফ গ্রহণ করবে, গ্রহণ করে তার তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাইতে পাইতে একটা সময় সে θ°C তাপমাত্রার পানিতে রূপান্তরিত হবে। তাহলে বলো তো বরফ কতটুকু তাপ শক্তি গ্রহণ করবে? দেখি পারো কিনা। বরফের গৃহীত তাপ শক্তি, গৃহীত তাপ শক্তি, এই ম্যাথগুলো তোমরা 9 10-এ করছিলা। দেখো বরফ এখানে 3টা স্টেজে তাপ শক্তি গ্রহণ করবে। কি ভাইয়া? হ্যাঁ, 3টা স্টেজে। প্রথমে -30°C তাপমাত্রার বরফ রূপান্তরিত হবে 0°C তাপমাত্রার বরফে। দেন 0°C তাপমাত্রার বরফ রূপান্তরিত হবে 0°C তাপমাত্রার পানিতে। এবং লাস্টে গিয়ে 0°C তাপমাত্রার পানি রূপান্তরিত হবে 0°C তাপমাত্রার θ°C তাপমাত্রার পানিতে। ব্যাপারটা বুঝো, বরফ সরাসরি তো পানি হইতে পারবে না, মাঝখানে তার ভৌত অবস্থা চেঞ্জ হওয়া লাগবে। সো প্রথমে মাইনাস, এখানে লেখো -30°C তাপমাত্রার বরফ পরিণত হবে কিসে? 0°C তাপমাত্রার বরফে। এই একটা স্টেজে তাপ শক্তি লাগবে। দেন 0°C তাপমাত্রার বরফ রূপান্তরিত হবে 0°C তাপমাত্রার পানিতে। এখানে ভৌত অবস্থা চেঞ্জ হবে, এখানেও তাপ শক্তি লাগবে। দেন 0°C তাপমাত্রার পানি রূপান্তরিত হবে θ°C তাপমাত্রার পানিতে। এই হচ্ছে সিকোয়েন্স। ওকে, সো আমাদের এই স্টেজে তাপ শক্তি লাগবে কোনটায়? এই রূপান্তরের সময় তাপ শক্তি লাগবে, এই রূপান্তরের সময়ও তাপ শক্তি লাগবে এবং এই রূপান্তরের সময়ও তাপ শক্তি লাগবে। সো বরফের ক্ষেত্রে তাপ শক্তির গ্রহণ বা তাপ শক্তি লাগবে 3টা স্টেজে। তাহলে প্রথম স্টেজ কোনটা? যখন সে -30°C তাপমাত্রার বরফ থেকে 0°C তাপমাত্রার বরফ হচ্ছে, বলেন সেটা কত হবে? ms del θ। ঠিক আছে, নাম দিলাম ms del θ বা ms del θ1 নাম দিতে পারো। দেন হচ্ছে তার গলন হওয়া লাগবে 0°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার পানি হওয়া লাগবে। তার জন্য কতটুকু তাপ শক্তি লাগবে? mLF। তারপর কি হবে? তারপর হচ্ছে 0°C তাপমাত্রার পানি θ°C তাপমাত্রার পানি হওয়া লাগবে। তার জন্য কতটুকু তাপ শক্তি? ms del θ2 নাম দিলাম ধরো। ওকে, তাহলে দেখো আমার কাছে বরফ ছিল হচ্ছে 2 কেজি, বরফের আপেক্ষিক তাপ কত? 2100, তার মানে এখানে আসবে হচ্ছে 2100 del θ1। প্রথমে কি হয়েছে? প্রথমে হচ্ছে 0°C তাপমাত্রার বরফে রূপান্তরিত হয়েছে -30°C তাপমাত্রার বরফ থেকে। তার মানে এখানে তাপ শক্তি বা তাপমাত্রা কতটুকু বাড়ছে বলো? ছিল হচ্ছে -30°C এর বরফ, হয়েছে কি 0°C এর বরফ, তাহলে তাপমাত্রা বাড়ছে কতটুকু? 30°C। তার মানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 30। ঠিক আছে, সহজ। দেন হচ্ছে আমাদের কাছে এখানে ছিল 2 কেজি বরফ এবং সেই বরফের গলনের জন্য আপেক্ষিক সুপ্ত তাপ কত? গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে 336 ইন্টু 3টা শূন্য। ঠিক আছে, দেন কি হইছে? এই 2 কেজি বরফ যে কিনা 2 কেজি 0°C তাপমাত্রার পানিতে রূপান্তরিত হইলো, সে আবার θ°C তাপমাত্রার পানিতে রূপান্তরিত হইছে। তা তার লাগবে হচ্ছে 2 ইন্টু, এবার আপেক্ষিক তাপ কোনটা বসাবা? অবশ্যই পানিটা বসাইতে হবে। সেখানে আসবে হচ্ছে 4200 মাল্টিপ্লাইড বাই ডেল থিটা। বলো তার তাপমাত্রা কতটুকু বাড়ছে? সে কি -30°C থেকে θ°C তাপমাত্রার পানি হইছে? না, সে 0°C তাপমাত্রার পানি থেকে θ°C তাপমাত্রার পানি হইছে। মানে আমরা তো স্টেজ ভাগ করে নিছি। এই স্টেজে গৃহীত তাপ শক্তি হচ্ছে এইটা, বাই যেটা এই স্টেজে গৃহীত তাপ শক্তি হচ্ছে এটা। লাস্টে কোনটা লিখতেছি? এই স্টেজে গৃহীত তাপ শক্তি 0°C তাপমাত্রার পানি থেকে θ°C তাপমাত্রার পানি হওয়া লাগবে। তাহলে তাপমাত্রা কতটুকু বাড়বে? 0 থেকে θ মানে হচ্ছে θ - 0। বুঝেছো? সো এখান থেকে আমরা লিখতে পারি, যদি গুণ করো এখানে আসবে 4200 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 30 প্লাস এখানে কত আসবে? এখানে তো বিশাল মান চলে আসতেছে গো। কত আসে বলো তো? এখানে আসবে কত? হ্যাঁ, গুণটাই করে নিই, দাঁড়াও। 3 3 6 ইন্টু 2 কত আসে? 6 7 2 1 2 3। আর এখানে আসে হচ্ছে 4000 না 8400, দুঃখিত, 8400 থিটা। ওকে, সো এতটুকু তাপ শক্তি হচ্ছে পানি বর্জন করবে এবং এতটুকু তাপ শক্তি হচ্ছে বরফ গ্রহণ করবে। এবং এই দুইটার মান অবশ্যই সমান হওয়া লাগবে, স্বাভাবিক। কেন? কারণ পানি যতটুকু তাপ শক্তি ছাড়বে, বরফ তো ততটুকু তাপ শক্তি গ্রহণ করবে। তুমি দুইজনকে মিক্স করছো, মিক্স করার পর নতুন একটা মিশ্রণ তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? কেমনে তৈরি হয়েছে? তাপের আদান প্রদানের মাধ্যমে। পানি তাপ শক্তি ছাড়ছে, বরফ ততটুকু তাপ শক্তি গ্রহণ করছে। পানি তাপ শক্তি ছাড়ছে কতটুকু? এতটুকু। বরফ তাপ শক্তি গ্রহণ করছে কতটুকু? এতটুকু। এবং বরফ কতটুকু তাপ শক্তি গ্রহণ করবে? যতটুকু পানি ছাড়বে। তার মানে কি Q1 আর Q2 এর মান সমান। গৃহীত তাপ শক্তি এবং বর্জিত তাপ শক্তি সমান। মনে আছে যে ক্যালোরি নীতির মূল নীতি ছিল, সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে Q1 is equals to Q2। সেখান থেকে আমরা থিটার মান বা মিশ্রণের ফাইনাল টেম্পারেচারটা বের করব। তাহলে লেখা যায় Q1 is equals to Q2। বলো Q1 কত ছিল? Q1 ছিল হচ্ছে, ও মাই গড, দুঃখিত,
Q1 ছিল কত? Q1 ছিল হচ্ছে 4 ইন্টু, এটাকে একবার গুণ করে নিই, 4 ইন্টু 42 মানে হচ্ছে 168। ওকে, লেখো 168 দুইটা শূন্য ইন্টু 80 মাইনাস থিটা। Q2 কত ছিল? Q2 ছিল হচ্ছে 4200 ইন্টু 30। ওকে, 4200 মাল্টিপ্লাইড বাই 30 প্লাস হচ্ছে কত? প্লাস হচ্ছে 672 মনে না? হ্যাঁ, 672 তিনটা শূন্য, লেখো 672 তিনটা শূন্য প্লাস হচ্ছে 8400 থিটা, ইফ আই এম নট রং। ওকে, তাহলে দেখেন এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি আসবে? এখানে গুণ করা লাগবে, সব গুণ করে দাও। কত হয়? 16800, একটু বড় ক্যালকুলেশন, কিচ্ছু করার নাই, যদি পরীক্ষায় চলে আসে করতে হবে। ওকে, 13 দেন হচ্ছে 44 1 2 3, ঠিক আছে, মাইনাস হচ্ছে 16800 থিটা। ওকে, এই পাশে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে? 4200 মাল্টিপ্লাইড বাই 30 আসতেছে হচ্ছে 12 6 1 2 3। ওকে, প্লাস হচ্ছে 6 7 2 1 2 3 প্লাস হচ্ছে 8400 থিটা। এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে হবে হচ্ছে 16800 প্লাস 8400 থিটাকে কমন নাও, আর এটাকে হচ্ছে ওই পাশে নিয়ে আসো, এগুলাকে এই পাশে নিয়ে আসো, তাহলে আসবে হচ্ছে 1 3 4 4 1 2 3 মাইনাস হচ্ছে 12 6 1 2 3 মাইনাস হচ্ছে 6 7 2 1 2 3। ঠিক আছে, সেকেন্ড থেকে হচ্ছে এখন থিটার মানটা ক্যালকুলেট করো, তুমি ফাইনাল টেম্পারেচার পেয়ে যাবা। তাহলে এখানে আসছে হচ্ছে 1344 মাইনাস হচ্ছে 126 মাইনাস হচ্ছে 672। ওকে, তাহলে এখানে আসতেছে হচ্ছে 546। ওকে, 1 2 3, আর নিচে কত আসতেছে? 168 প্লাস হচ্ছে কত? প্লাস হচ্ছে 84। ওকে, তাহলে হচ্ছে 252 1 2। ওকে, তাহলে চলো, উপরে আছে হচ্ছে 546, একটা শূন্য, নিচে আছে হচ্ছে 252, ফাইনাল টেম্পারেচার আসছে 21.67। কত? 21.67 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো তোমার যদি ম্যাথের মধ্যে ফাইনাল টেম্পারেচার দিয়ে দেয়, তোমার আসলে এত বড় কিছু করা লাগবে না, বাট হইতেই পারে ফাইনাল টেম্পারেচার তোমার দিল না। হ্যাঁ, তোমাকে গ নাম্বারে বললো মিশ্রণের শেষ তাপমাত্রা কত, তাহলে তোমার এতটুকু গ নাম্বারে করা লাগবে, এবং ঘ নাম্বারে গিয়ে জিজ্ঞাসা করলো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কত। ঠিক আছে, সেক্ষেত্রে গ নাম্বারে আপনার এতটুকু পর্যন্ত করতে হবে, এবং ঘ নাম্বারের টুকু এখনো বাকি আছে। ওকে, সো ম্যাথ কিন্তু এখনো শেষ হয় না। আমরা কি করলাম বলো তো? পুরা প্রক্রিয়ার জাস্ট প্রথম পার্টটা আমরা করলাম, সেটা হচ্ছে মিশ্রণের ফাইনাল টেম্পারেচার নির্ণয় করা। তাহলে এতটুকু আমরা বলতে পারি, এই হচ্ছে আমার পানি, ঠিক আছে, এটা ছিল আমার পানি, পানি ছিল 4 কেজি, তার তাপমাত্রা ছিল হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমার বরফ, বরফ ছিল হচ্ছে 2 কেজি, কত? 2 কেজি, তার তাপমাত্রা ছিল -30 ডিগ্রি সেলসিয়াস। যখন আমি দুটাকে মিক্স করছি, পানি আর বরফকে যখন আমি মিক্স করে দিছি, কি করে দিছি? মিক্স। ওকে, এখানে আছে হচ্ছে আমাদের পানি, তার ভিতরে দিয়ে দিছি কি? তার ভিতরে দিয়ে দিছি গরম গরম বরফ, না ঠান্ডা বরফ, কি? ঠান্ডা বরফ। তখন এই মিশ্রণের তাপমাত্রা কত হয়ে গেছে? মিশ্রণের তাপমাত্রা হচ্ছে 21.67 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে আমরা এতক্ষণ ধরে বের করলাম। ঠিক আছে, মিশ্রণের তাপমাত্রা কত হয়েছে? 21.67 ডিগ্রি সেলসিয়াস। বুঝেছো? ক্লিয়ার? স্পেশালি যে এই পার্টটা দেখো, পানির পার্টটাই কিন্তু খুব বেশি সমস্যা নাই, তোমরা প্যাচটা লাগালে যেখানে লাগাবা, হ্যাঁ, এটা একটু বুঝে শুনে করতে হবে। বরফ কিন্তু সরাসরি পানি হইতে পারবে না, মাঝখানে কিন্তু দশা পরিবর্তন বা ফেজ চেঞ্জের একটা ব্যাপার আছে। সো যখনই তুমি বরফ থেকে পানি বানাইতে যাবা, প্রথমে তোমার যে কোনো তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ বানাইতে হবে, সেখানে একটা তাপ শক্তির আদান প্রদান হবে বা তাপ শক্তির গ্রহণ হবে। দেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বানাইতে হবে, সেখানে হচ্ছে দশা পরিবর্তন হবে, ওখানে সুপ্ত তাপ লাগবে। দেন হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে তুমি যেই তাপমাত্রার পানি বানাইতে চাচ্ছ সেটা বানাইতে পারবা। ওকে, সো এখানে কিন্তু স্টেপগুলো ঠিকঠাক ফলো করা লাগবে, সরাসরি কিন্তু বরফ থেকে পানি বানানো যাবে না, মনে থাকে যেন। এনট্রপির পরিবর্তনের ক্ষেত্রেও সেম কাহিনী হবে। ওকে, তাহলে আই গেস এতটুকু আমাদের ক্লিয়ার যে মিশ্রণের তাপমাত্রা আমরা কিভাবে নির্ণয় করছি। এবার আমাদের দেখা লাগবে এই পুরা প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কত। তাহলে আসেন আমরা ওইটা একটু বের করি, যে পুরা প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কত। তাহলে এখানে প্রক্রিয়া মূলত দুইটা। প্রথম প্রক্রিয়াটা হচ্ছে আমরা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 21.67 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বানাইছি। এই যে আমাদের পানি ছিল 4 কেজি পানি, তার তাপমাত্রা ছিল 80 ডিগ্রি সেলসিয়াস, ফাইনালি তার টেম্পারেচার হয়েছে কত? 21.67। তার মানে কি আমরা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে বানাইছি 21.67 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। এখানে কি একটা এনট্রপির পরিবর্তন আসবে না? আসবে। তাহলে প্রথম যে এনট্রপির পরিবর্তনটা সেটা হচ্ছে 4 কেজি ভরের
80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপমাত্রা আমরা কমিয়ে কত করছি হচ্ছে 4 কেজি ভরের 21.67 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। ওকে, তাহলে বলেন এই প্রসেসে এনট্রপির পরিবর্তন কত হবে, কিভাবে বের করবা? একটা তরলের তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এনট্রপির পরিবর্তন হবে del S1 is equals to ms ln T2 by T1। এম কত ভরের পানি নিয়ে কাজ করা হয়েছে? 4 কেজি ভরের পানির আপেক্ষিক তাপ কত? 4200 মাল্টিপ্লাইড বাই ln T2 বাই T1। T2 কত? T2 হচ্ছে ফাইনাল টেম্পারেচার। ফাইনাল টেম্পারেচার কি 80 না? শুরুর তাপমাত্রা ছিল 80, ফাইনাল টেম্পারেচার তো 21.67। তাহলে বলো ফাইনাল টেম্পারেচার জায়গায় কত বসাবা? 21.67 বসাইতে হবে। তার মানে আসবে হচ্ছে 294.67 কেলভিন। ইনিশিয়াল টেম্পারেচার কত? 80 ডিগ্রি সেলসিয়াস। তার মানে T1 আসবে হচ্ছে 353 কেলভিন। বুঝছো? মানে রেজাল্ট নেগেটিভ আসবে, এটাই তো হওয়ার কথা ছিল। পানির তাপমাত্রা তো কমছে, তার মানে কি তার বিশৃঙ্খলা কমছে, সে তাপ শক্তি ছেড়ে দিছে। পানি তাপ শক্তি ছেড়ে দিছে না, তাহলে পানির তো এনট্রপির পরিবর্তন নেগেটিভই আসবে, পানির তো এনট্রপি কমবে। বাট বরফের এনট্রপির পরিবর্তন আসবে পজিটিভ, এবং বরফের এনট্রপি এতটাই বাড়বে যে দুইটা টোটাল এনট্রপির পরিবর্তন পজিটিভ আসবে। কারণ আমরা জানি বাস্তব জীবন আমরা যাই করতে চাই না কেন, এনট্রপি সবসময় বৃদ্ধি পাবে, কমার কোনো সুযোগ নাই। ঠিক আছে, ওকে। তাহলে আসেন যদি আমরা বসাই এলএন, ভিতরে কি আছে? 294, আরে উপরে আছে 294.67 ডিভাইডেড বাই হচ্ছে 353, এটাকে দিতে হবে হচ্ছে এলএন এর ভিতরে, মাল্টিপ্লাইড বাই হবে হচ্ছে 4 × 4200। ওকে, আরে 10 দিয়ে গুণ হবে। ওকে, তাহলে আসবে হচ্ছে -3034.28 জুল পার কেলভিন। বুঝেছো? এইটা হচ্ছে প্রথম প্রক্রিয়াটায় বা পানির এনট্রপির পরিবর্তন। এবার আমাদের দেখা লাগবে বরফের এনট্রপি কতটুকু চেঞ্জ হয়েছে। বরফে কি করছো বলো? -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে তুমি বানাইছো হচ্ছে 21.67 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 2 কেজি ভরের। বাট সেটা কি তুমি সরাসরি করতে পারবা না, এটাকে ধাপে ধাপে করতে হবে। ওকে, তাহলে আসেন আমরা কি করছি, বরফের এনট্রপির পরিবর্তনটা একটু নির্ণয় করি। বরফের এনট্রপির পরিবর্তন, ওকে, কি? বরফের এনট্রপির পরিবর্তন। তাহলে বরফের এনট্রপির পরিবর্তন কয় ধাপে বের করতে হবে? 3টা ধাপে। প্রথমে আমরা কি করব, এটাকে 2 দিয়ে লিখতেছি, হ্যাঁ 2 দিয়ে। প্রথমে আমরা যেটা করব, -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ বানাবো। দেখো সরাসরি কেন করতে পারবো না? ওই যে মাঝখানে সুপ্ত তাপের একটা ব্যাপার আছে, মাঝখানে যদি দশা পরিবর্তনের একটা ব্যাপার থাকে বা ভৌত অবস্থা চেঞ্জ হওয়ার একটা ব্যাপার থাকে, তুমি কখনোই সরাসরি এনট্রপির পরিবর্তন বা তাপ শক্তির পরিবর্তন বের করতে পারবা না। ওকে, গ্রেট। তাহলে আসেন, তাহলে এখানে আসবে হচ্ছে, কেন পারবো না বলো তো? কারণ যখন তুমি -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ বানাচ্ছ, সেখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সেখানে এনট্রপির পরিবর্তনের ফর্মুলা একরকম। যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হবে, সেখানে কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট, সেখানে ফর্মুলা আবার আরেক রকম। দেন যখন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 21.67 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে, সেখানেও টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সেখানে আবার ফর্মুলা আরেক রকম। এর জন্য তুমি পুরো প্রসেসটাকে একটা ফর্মুলার আন্ডারে আনতে পারবে না, তোমার ভেঙে ভেঙেই করা লাগবে। ঠিক আছে, তাহলে আসেন প্রথমে আমরা কি করছি, প্রথমে হচ্ছে আমরা -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে বানাইছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। ওকে, আমরা একটু স্টেপ বাই স্টেপ করব। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কয় কেজি? 2 কেজি। ওকে, বলো এনট্রপির পরিবর্তন কত হবে? নাম দিলাম হচ্ছে del S2, টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তাহলে এনট্রপির পরিবর্তনের ফর্মুলা ms ln T2 by T1। এম কত? কয় কেজি নিয়ে কাজ করছো? 2 কেজি বরফ না? এই যে তাপমাত্রা পরিবর্তন করলা, কার তাপমাত্রা? বরফের তাপমাত্রা। বরফের আপেক্ষিক তাপ কত? 2100 ইন্টু ln T2টা হচ্ছে ফাইনাল টেম্পারেচার। ফাইনালি টেম্পারেচার কত হয়েছে বরফের? 0 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 273 কেলভিন। ইনিশিয়ালি কত ছিল? -30 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 243 কেলভিন। ওকে, সেখান থেকে হচ্ছে আমরা প্রথম প্রসেসে এনট্রপির পরিবর্তন পেয়ে যাবো। তাহলে আসো, ln উপরে যাবে কত? উপরে হচ্ছে 273, নিচে কত? 243। ওকে, মাল্টিপ্লাইড বাই হচ্ছে 4200। কত আসে? আসে হচ্ছে 488.92 জুল পার কেলভিন। ওকে, দেন আমরা কি করছি, আমরা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত করছি। কি করা হয়েছে? 2 কেজি ভরের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 2 কেজি ভরের
0°C তাপমাত্রার পানিতে রূপান্তরিত করা হয়েছে। ভরটা একটু সাইডে লিখে রাখবা, আদারওয়াইজ কিন্তু দেখা যাবে ওই যে আবার 5 কেজি বসাই দিছো। ওকে, পানি দেখলে আবার 5 কেজি বসানো যাবে না বা 4 কেজি বসানো যাবে না, যেটা একটু আগে ছিল ওইটা আলাদা। এখানে হচ্ছে আমরা বরফটাকেই পানিতে রূপান্তরিত করতেছি। সো 2 কেজি বরফ থেকে আমরা 2 কেজি পানি পাবো। ওকে, তাহলে 2 কেজি ভরের বরফকে কি করা হয়েছে, 0°C তাপমাত্রা 2 কেজি ভরের পানিতে রূপান্তরিত করা হয়েছে। এখানে কি তাপমাত্রা চেঞ্জ হয়েছে? হয় নাই, টেম্পারেচার কনস্ট্যান্ট। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে এনট্রপির পরিবর্তনের ফর্মুলা ΔS3। এখানে কি হয়েছে, বরফ গলছে, মানে হচ্ছে MLF ডিভাইডেড বাই T। ওকে, এম কত, 2 কেজি ভর, এলএফ কত, 3 3 6 1 2 3, টেম্পারেচার কত, 0°C টেম্পারেচার ফিক্সড ছিল, মানে হচ্ছে 273 কেলভিন। এখান থেকে আমরা এই সেকেন্ড প্রসেসটায় বা বরফের যে তোমার তাপমাত্রার পরিবর্তন সেটার সেকেন্ড প্রসেসে এনট্রপির পরিবর্তন পাবো। তাহলে আসেন, এখানে আসে হচ্ছে 2 × 3 3 6 1 2 3, ওকে, ডিভাইডেড বাই হচ্ছে 273। কত আসে? আসে হচ্ছে 2461.54 জুল পার কেলভিন। ওকে, এটা হচ্ছে সেকেন্ড প্রসেসটাই, মানে বরফের ক্ষেত্রে সেকেন্ড প্রসেসটাই এনট্রপির পরিবর্তন। এবার আসো, এখনো কিন্তু শেষ হয় নাই, ঠিক আছে, 3 নম্বর স্টেপটা এখনো বাকি আছে। কি করা লাগবে, এই যে 2 কেজি ভরের 0°C তাপমাত্রার পানি আছে, তাকে 2 কেজি ভরের 21.67°C তাপমাত্রার বরফে রূপান্তরিত, বরফ না, পানিতে রূপান্তরিত করতে হবে। কারণ মিশ্রণের ফাইনাল টেম্পারেচার কত, মিশ্রণের ফাইনাল টেম্পারেচার হচ্ছে 21.67। তার মানে বরফের আলটিমেটলি কিন্তু হওয়া লাগবে 21.67°C তাপমাত্রার পানি। ওকে, এবং আমরা দেখব এই প্রসেসেও এনট্রপির পরিবর্তন কত হয়। চলেন লেখেন, ΔS3 ইজ ইকুয়ালস টু, টেম্পারেচার চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হয়েছে, তার মানে হচ্ছে MS ln T2 বাই T1। ঠিক আছে, এম কত, এম হচ্ছে 2 কেজি। অনেকে এখানে এসে ভুলটা করে, এখানে অনেকে আপেক্ষিক তাপ 2100 বসায় দেয়। আচ্ছা, তুমি আপেক্ষিক তাপ এখানে 2100 কেন বসাবা? অনেকে বলে যে ভাই বরফের পরিবর্তন করছি তার জন্য। তুমি বরফের পরিবর্তন করতেছো ঠিক আছে, বাট ও কি এখন আর বরফ আছে? না, ও তো এখন পানিতে রূপান্তরিত হয়ে গেছে। তুমি যখন 0°C তাপমাত্রার পানিকে 21.67°C তাপমাত্রার পানিতে রূপান্তরিত করতেছো, ঠিক আছে, এই পানি বরফ থেকে আসছে, ঠিক আছে, বাট ও কি এখন বরফ? না, ও তো এখন পানি। তাহলে আপেক্ষিক তাপ কারটা বসাইতে হবে? অবশ্যই পানিরটা, মানে এস এর মানে এখানে কত বসবে, 4200। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই ln T2 হচ্ছে ফাইনাল টেম্পারেচার। ফাইনাল টেম্পারেচার কত, 21.67, মানে হচ্ছে 294.67। T1 হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, সেটা কত, 0°C, মানে হচ্ছে 273 কেলভিন। সো এখান থেকে হচ্ছে আমরা এনট্রপির পরিবর্তনটা বের করব। ওকে, তাহলে আসো, ln উপরে আছে হচ্ছে কত, 294.67 ডিভাইডেড বাই হচ্ছে 273, ওকে, মাল্টিপ্লাইড বাই হচ্ছে 8400। কত আসে? আসে হচ্ছে 641.628 জুল পার কেলভিন। এটা হচ্ছে ΔS4। ঠিক আছে, এটা ছিল ΔS3। হ্যাঁ, ঠিক আছে। সো এই হচ্ছে ওভারঅল প্রত্যেকটা প্রসেসে এনট্রপির পরিবর্তন। যখন পানির তাপমাত্রা চেঞ্জ হয়েছে তখন এনট্রপির পরিবর্তন ছিল এইটা। যখন আমাদের বরফের তাপমাত্রা চেঞ্জ হয়েছে বা বরফের পরিবর্তন হয়েছে তখন ওভারঅল এনট্রপির পরিবর্তন হচ্ছে এইটা। সামহাও কোথাও কি একটা ভুল করছি? এখানে রেজাল্ট কত আসছে? না, ঠিক আছে, সমস্যা নেই, ভুল করি নাই। ওকে, এই হচ্ছে আমাদের ওভারঅল এনট্রপির পরিবর্তন। তাহলে বলেন টোটাল এনট্রপির পরিবর্তন কত হবে? আমরা সবগুলা প্রসেসে এনট্রপির পরিবর্তন বের করছি, বলো টোটাল এনট্রপির পরিবর্তন কত হবে? টোটাল এনট্রপির পরিবর্তন হবে হচ্ছে সবগুলার যোগফল। কেন? স্কেলার রাশি, নরমালি যোগ করে দাও তাহলে টোটাল পরিবর্তন পেয়ে যাবা। সো টোটাল এনট্রপির পরিবর্তন ΔS ইজ ইকুয়ালস টু ΔS1 প্লাস ΔS2 প্লাস ΔS3 প্লাস হচ্ছে ΔS4। ওকে, এখন জাস্ট মানগুলো বসাই দাও। এখানে কত, -3034.28, -3034.28। ΔS2 কত, 488.92, কত, 488.92। ΔS3 কত, 2461.54, কত, 2461.54। এবং ΔS4 কত, 641.628। সবগুলাকে যোগ করো, চলো, প্লাস হচ্ছে 2461.54 প্লাস হচ্ছে 488.92 মাইনাস হচ্ছে 3034.28। ওকে, কত আসে, 557.8 প্লাস 557.8 জুল পার কেলভিন। তার মানে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় ওভারঅল এনট্রপি 557.8 জুল পার কেলভিন পরিমাণ বৃদ্ধি পাইছে। এই হচ্ছে ম্যাথ। সো এনট্রপি থেকে তোমার এইচএসসি পরীক্ষায় যদি একটা বড় ম্যাথ আসে, এটাই আসবে, এর বাইরে কিছু না।
ওকে, এই ম্যাথটা আসলে দুইটা পার্টে আসবে, কখনোই একটার মধ্যে পুরোটা আসবে না। গ নম্বরে তোমাকে দিবে হচ্ছে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করতে, এবং ঘ নম্বরে বলবে হচ্ছে এই যে প্রক্রিয়াটা আমরা চালাইলাম সিস্টেমের উপর, এই প্রক্রিয়ায় সিস্টেমের এনট্রপির পরিবর্তন কত। তো সেখানে তোমার এখান থেকে শুরু করে বাকি যে পার্টটা আছে পুরোটা করা লাগবে। তুমি চাইলে যদি মানে তুমি বুঝো, যদি বুঝতে পারো, এই তিনটাকে তুমি একসাথে লিখতে পারো, তোমার এটা আলাদা আলাদা ক্যালকুলেট করার দরকার নাই। যেমন তুমি চাইলে লিখতে পারতা সরাসরি, ধরো তুমি যদি এভাবে লিখতে চাও যে বরফের এনট্রপির পরিবর্তন 3 ধাপে হবে, আমি জানি, তাহলে বরফের যে এনট্রপির পরিবর্তন, ধরো নাম দিলাম ΔS2, সেটা হবে হচ্ছে প্রথমে -30°C তাপমাত্রার বরফ কি হবে, 0°C তাপমাত্রার বরফ হবে, তার জন্য এনট্রপির পরিবর্তন হবে ms ln T2/T1। দেন 0°C তাপমাত্রার বরফ কি হবে, 0°C তাপমাত্রার পানি হবে, তার মানে mLV/T। দেন কি হবে, দেন হচ্ছে 0°C তাপমাত্রার পানি 21.67°C তাপমাত্রার পানিতে রূপান্তরিত হবে, তার এনট্রপির পরিবর্তন ms ln T2/T1। তুমি যদি বুঝতে পারো কোথায় কোন মান বসবে, তুমি এক লাইনেও করতে পারো, সমস্যা নেই। সো ইটস আপ টু ইউ। ওকে, এটা যে ভেঙে ভেঙে করা লাগবে এমন কিছু না, তুমি চাইলে এক লাইনেও ক্যালকুলেট করে ফেলতে পারো যদি তুমি পারফেক্টলি মানগুলো বুঝতে পারো এবং বসাইতে পারো। বাট এক লাইনে করতে গিয়ে, জায়গা কমাইতে গিয়ে ভুল করে বসো না। অ্যাডমিশন অবশ্যই এক লাইনেই করা লাগবে, অ্যাডমিশনে তুমি এত জায়গা নিয়ে করতে পারবে না, এত জায়গা তোমাকে দেওয়াই হবে না। বাট এইচএসসি পরীক্ষায় তোমার কাছে জায়গা আছে, তোমার কাছে সময় আছে। সো এই ম্যাথ যদি এইচএসসি পরীক্ষায় আসে, আমার সাজেশন হচ্ছে এটা ভেঙে ভেঙে করো, কারণ এখানে ক্যালকুলেশন ভুল হওয়ার অনেক বড় সুযোগ থাকে। তো কত বড় বড় ক্যালকুলেশন, তাই না? সো ভুল হওয়ার কিন্তু অনেক সুযোগ আছে। সো এই ম্যাথ যদি পরীক্ষায় আসে, ভেঙে ভেঙে করবো, অবশ্যই ভেঙে ভেঙে করবা। একবারে করতে পারলেও এইচএসসিতে করার দরকার নাই, কারণ ক্যালকুলেশনটা বড়, একসাথে করতে গেলে ভুল হয়ে যাইতে পারে। ওকে, দেখেন বুঝছেন কিনা, যদি বুঝে থাকেন আমাদের এনট্রপি পুরোপুরি কমপ্লিট, এর বাইরে আপনার এনট্রপির কিচ্ছু লাগবে না, যা যা পড়ানো হয়েছে দ্যাট ইজ মোর দ্যান এনাফ। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, 557.52 ওভারঅল এনট্রপি 5.52। আরে সেরা ভাই, তোমরা তো দেখি সেই অল্প একটু মিস্টেক হয়েছে ভাই। এনট্রপিকে আলাদা আলাদাভাবে বের করতে হবে না, না, তুমি যদি একবারে পারো সমস্যা নাই, একবারে করতে পারলে তো ঠিক আছে, মানে যদি ভুল না হয়। ওকে, বাট অনেকে আছে, আমি এরকম অনেক দেখছি, আগেও দেখছি, আমার নিজেরও মাঝে মধ্যে হইতো, এই ক্যালকুলেশনটা বড় তো, মানে কখনো কখনো মান বসাইতে যায় ভুল হইতো, ক্যালকুলেট করতে যায় ভুল হইতো। এর জন্য আমার সাজেশন হচ্ছে এইচএসসি পরীক্ষায় জিনিসটা ভেঙে ভেঙে করো। এইচএসসিতে ভেঙে ভেঙে করলে কি হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ এইচএসসি পরীক্ষায় তোমার কাছে সময় আছে ভাই। তুমি একটা সিকিউ অ্যান্সার করার জন্য 30 মিনিট সময় পাচ্ছ, বুঝতেছো? মানে তুমি যদি ক খ 5 মিনিটে শেষ করতে পারো, ধরলাম 10 মিনিটেই শেষ করলা, গ নাম্বার ম্যাথ করার জন্য সময় 10 মিনিট, ঘ নাম্বার ম্যাথ করার জন্য 10 মিনিট সময়, এই ম্যাথ করার জন্য যদি তোমার 10 মিনিট সময় দেয়, এই ম্যাথ তুমি এভাবে 2বার করে আসতে পারবা, ঠিক আছে? যাই হোক, পারবো আশা করি। বা এইচএসসির জন্য শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন সলভ করলে হবে? হ্যাঁ হ্যাঁ হবে, সমস্যা নেই, বোর্ড কোয়েশ্চেন সলভ করো ভালো মতো, আর ক্লাসের মধ্যে যেগুলো এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি ওগুলো সলভ করো, দ্যাট উইল বি এনাফ, সমস্যা নেই। দাদা পেতে গামছা বাইদা নামছি পড়ার জন্য। আরে সাবাস, এই তো এই জন্যই তো তোমাদেরকে পড়াইতে ভাল লাগে, তোমরা এই যেভাবে পেটে গামছা বাইদা নামছো পড়ার জন্য নাকি পেটের মধ্যে গামছা বেঁধে নামছে ভাই। দেখেন গাইস, সবকিছু ক্লিয়ার? ক্লিয়ার হলে হচ্ছে আমরা আজকের মতো এই পর্যন্তই রাখবো। পরের দিন হচ্ছে আমরা তাপ ইঞ্জিন শুরু করব। ওকে, পরের দিন আমরা হিট ইঞ্জিন শুরু করব। প্রথম হচ্ছে হিট ইঞ্জিনের একটু ইন জেনারেল আলোচনা করব, তারপর হচ্ছে কার্নোর ইঞ্জিন নিয়ে আমাদের পড়াশোনা হবে। বাট জানা রেখো, কার্নোর ইঞ্জিনই কিন্তু একমাত্র হিট ইঞ্জিন না, কার্নোর ইঞ্জিন একটা হাইপোথেটিক্যাল ইঞ্জিন, যেটার আসলে প্র্যাকটিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই। আরও অনেক রকম হাইপোথিসিস আছে হিট ইঞ্জিনের ব্যাপারে, আরও অনেক টাইপের ইঞ্জিন আছে, সময়তন ইঞ্জিনই একটা আছে, ঠিক আছে? যাই হোক, আমরা হচ্ছে একটা ইন জেনারেল ইঞ্জিন নিয়ে, মানে একটা ইন জেনারেল হিট ইঞ্জিন কীরকম হতে পারে এটা প্রথমে পড়বো, দেন হচ্ছে কার্নো ইঞ্জিন নিয়ে পড়াশোনা করবো। এবং আমরা লাস্টে একদম চ্যাপ্টার লাস্টে গিয়ে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কয়েকটা এক্সট্রা ম্যাথ করব, যদি আমার মনে না থাকে মনে করাই দিবা, ঠিক আছে? ওকে, তাহলে বুঝতে পারছি আশা করি। ভাই আগে ফিজিক্স পছন্দ ছিল না, আপনার ক্লাস করার পর থেকে আমি আপনার ক্লাস বাদে পড়তে ভালো লাগে। আরে ম্যান, থ্যাংক ইউ, প্লেজার, সাচ এ প্লেজার, ঠিক আছে? ওকে গাইস, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখতেছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আগামীকাল তোমাদের সাথে ফার্স্ট পেপার ব্যাচেও দেখা হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্লাস নিয়ে। টিল দেন টেক কেয়ার, পড়তে থাকো ভালো মতো, যা যা শেখানো হচ্ছে এগুলো ঠিকঠাক প্র্যাকটিস করতে থাকেন। এবং এই ক্লাসটা আবারও বলতেছি, আমরা হচ্ছে লেকচার 9 এক্সট্রা ক্লাস হিসাবে অ্যাড করে দিতে পারি ওয়েবসাইটে। লেকচার 10 হয়তো বা পরেরটাকে আমরা কনসিডার করব, বা এটাকে আমরা লাস্ট লেকচারের সাথে জোড়াও লাগাই দিতে পারি। ওকে, তাহলে পড়তে থাকেন ভালো মতো, আজকের মতো এই পর্যন্তই, গুড বাই, টাটা।